করিয়াও ভান, সবারে করিয়াও ভান। এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করিয়াও ভান, সবারে করিয়াও ভান। হৃদয় দেহ পাতি হে থাকার দিবারাতি, হৃদয় দেহ পাতি হে থাকার দিবারাতি, করুক নব জীবন দান, সবারে করিয়াও ভান, সবারে করিয়াও ভান। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান, সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জলে, সুন্দরের পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জলে, সে থাপা সবারে করিয়াও ভান, সবারে করিয়াও ভান। এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সবারে করিয়াও ভান, সবারে। আমরা বাঙালি, আমি মনে করলাম সবচেয়ে সৌভাগ্য আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। তাছাড়া তো আরো অনেক বরেণ্য বাঙালি রয়েছেন, কিন্তু আজ বাঙালি জীবনে পরতম সৌভাগ্য 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ রবীন্দ্রনাথের প্রাণপ্রিয় বন্ধু জগদীশচন্দ্র বোসের বাড়ি আচার্য ভবনে আমরা সবাই একসাথে হয়েছি কবিকে, কবি বন্ধু এবং কবি এবং বিজ্ঞানী পত্নী সখীকে মাল্যদান করতে এবং শ্রদ্ধা জানাতে। প্রথমে স্তোত্র পাঠ করবেন শ্রীমতী সুতপা রায়চৌধুরী, সেক্রেটারি ব্রাহ্ম বালিকা শিক্ষালয় এবং সেক্রেটারি সাধারণ গ্রাম্য সমাজ। नमस्तेस्तु मामायुषिति विश्वानि देव सवितरदुरितानि परासुव यद्भद्रं तन्नयासुव। नमः शम्भवाय च मयभवाय च, नमः शङ्कराय च मयस्कराय च, नमः शिवाय च शिवतराय च। ॐ
আমি একটু পাঠ করছি, সেটা হচ্ছে মন্ত্রের ব্যাখ্যা এবং সেই সঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলছি অল্প। আমি যে অনুবাদটি করছি এই মন্ত্রের, এটি যজুর্বেদের মন্ত্র, তার অনুবাদটা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। যজুর্বেদের এই মন্ত্রটি, তুমি আমাদের পিতা, তোমাকে আমাদের পিতা বলে যেন বুঝি এবং তোমাকে আমাদের নমস্কার যেন সত্য হয়। এই পিতার কাছে আমাদের কামনা এই যে আমাদের তিনি যেন আঘাত না করেন। হে দেব, হে পিতা, আমাদের সমস্ত পাপ দূর করে দাও, যা ভালো তাই আমাদের দাও, দ্বিধা দ্বন্দ্ব অতিক্রম করে তাকে পরিপূর্ণ নমস্কার করতে হবে। সেই নমস্কার হলো, যিনি সুখকর তাকে নমস্কার, যিনি মঙ্গলকর তাকে নমস্কার, যিনি সুখের আকর তাকেও নমস্কার, যিনি মঙ্গলের আকর তাকেও নমস্কার, যিনি সুখ তাকে নমস্কার, যিনি মঙ্গল তাকে নমস্কার, যিনি চরম মঙ্গল তাকে নমস্কার। আজ হৃদয় বুদ্ধি মন দিয়ে সত্যস্বরূপের প্রার্থনায় প্রবৃত্ত হয়েছি, যিনি আমাদের চিরবাসস্থান, চির জন্মভূমি, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত যিনি আমাদের গতি আশ্রয়, সেই ইহপরলোকী দেবতার আজ স্মরণ গ্রহণ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকের দিনে তাঁর অনুপস্থিতির উপস্থিতি, সেই চিরপথিকের সন্নিধানে আমাদের উপস্থিতি, যিনি স্রষ্টা এবং দ্রষ্টা উভয়ই। যিনি চিরপথিক, তিনি নিজের অতি সাধারণ ব্যক্তিত্বের ঊর্ধ্বে চলে যান। তিনি চলেন তার সেই পরম লক্ষ্যের অভিমুখে। তার হৃদয় সমুদ্র থেকে বাণীর ধারা শতধারায় সেই পরম দেবতার অভিমুখে পেয়ে চলে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনে তার অনুপস্থিতির উপস্থিতি। বিশ্ব স্রষ্টাকে কবি বলেছেন আদি কবি, যার মন্ত্র সকল ভুবন মন দিচ্ছে। এই পৃথিবীরূপী যজ্ঞশালাতে মন্ত্রের বীর্যের আর আনন্দের সাধনা চলেছে। মানুষের মুখের গদ্য পদ্য আর সুর দিব্য আবেশে অপরিসীম হয়ে ওঠে। তখনই আমরা পাই যজ্ঞ সাধন করার ছন্দময় গরিব। ঋষি কবি শুধু স্রষ্টা নন, দ্রষ্টাও। অপুরুষ হওয়ার অর্থ নিজের অতি সাধারণ ব্যক্তিত্বের ঊর্ধ্বে চলে যাওয়া। শিল্পীর শিল্প সাধনা, কবির কাব্য সাধনা, সঙ্গীত সাধকের সঙ্গীত সাধনা, অধ্যাত্ম সাধকের অধ্যাত্ম সাধনা, এই সবখানে এসে মিলেছে। ওই ভূমি থেকে যা সৃষ্টি হয় তারই নাম অপৌরুষেয়। কবিতা কোনো রচনা নয়, কবিতা আসে, আপনি হয়ে ওঠে, স্বয়ং। সেই জন্যই কবি বলেন, বিনাতে মন কাঁদিয়া ওঠে তোমার কৈবতী। ঋষি শব্দের অর্থ হল চিরচঞ্চল, চিরপথিক। রবীন্দ্র সাহিত্যে চঞ্চলতার জয়গান শুনি। আমি চঞ্চল হয়ে আমি সুদূরের পিয়াসী। এই চঞ্চলতার চপলতা নয়, এ হলো গতিবেগের আবেগ, ডাইনামিজম। সত্তার গভীরের সমস্ত অচলায়তনকে বলাকা করে তোলা। চিরপথিক যিনি, তিনি চলেছেন তাঁর সেই পরম লক্ষ্যের অভিমুখে, যার হৃদয় সমুদ্র থেকে বাণীর ধারা শতধারায় ধেয়ে চলেছে সেই পরম দেবতার অভিসারে। পরম দেবতা গানের টানে নেমে আসছেন, ধরা দিচ্ছেন। রবীন্দ্র দর্শনকে আমরা মানবতাবাদ বলতে পারি, কিন্তু পাশ্চাত্য দর্শনের সঙ্গে তার বিশেষ পার্থক্য রয়েছে। পাশ্চাত্য দর্শনে মানবকে কেবল সামাজিক জীব হিসাবে দেখে, যে জীবের প্রয়োজনগুলি তার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের মধ্যেই আবদ্ধ আছে। মানুষের আধ্যাত্মিক জীবনের স্থান এই দর্শনে প্রায় নেই বললেই চলে। রবীন্দ্রনাথের মানবতাবাদ ভিন্ন কথা বলে। সাংসারিক স্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে এক উচ্চতর জীবনের আশা মানুষ হৃদয়ে পোষণ করে। তা না পেলে তার হৃদয় অতৃপ্ত থেকে যায়। এই অতৃপ্তি মানুষের প্রধান সম্পদ। অভাবের দিক থেকে দেখলে এটি অতৃপ্তি, আবার ভাবের দিক থেকে দেখলে এ অনন্তের সঙ্গে মিলিত হবার আকুতি, অসীমকে পাওয়ার আকাঙ্ক্ষা। এইখানেই আমরা মানবের প্রকৃত সত্তার পরিচয় পাই। রবীন্দ্রনাথের কাব্য ও দর্শন
থেকে ঈশ্বরকে বাদ দেওয়া যায় না। যে কবি প্রতি মুহূর্তে ঈশ্বরের পায়ের ধ্বনি শুনতে পান এবং গেয়ে ওঠেন, তোরা শুনিসনি কি শুনিসনি তার পায়ের ধ্বনি, সে যে আসে আসে আসে, যুগে যুগে পলে পলে দিন রজনী, সে যে আসে আসে আসে। রবীন্দ্রনাথের কবিদৃষ্টি যেমন সকল প্রকারের সংকীর্ণতাকে পরিহার করে চলে, চলতো তাই, তেমনি বিশ্বের বিচিত্র বাণীর মধ্যে একটি গভীর ঐকতান আবিষ্কারের জন্য সর্বদা উদ্গ্রীব হয়ে থাকত। আজ আমরা সত্যের প্রতি, কল্যাণের প্রতি, আনন্দের প্রতি যেন আবর্তন করতে পারি, ঘুরে দাঁড়াতে পারি। এই পরা অপরায়, অভ্যুদয়, নিঃশ্রেয়সে, ঋদ্ধিতে, সিদ্ধিতে, ধর্মে, অর্থে, কামে, মোক্ষে যেন পরিপূর্ণভাবে মিলন হয়। আজ আমরা আমাদের সকলের আনন্দের মধ্যে তাকে নতুন করে জানছি। এখানেই তাঁর সার্থকতা। এই জানায় কোনো আত্মাভিমান নেই, কোনো রক্তের সম্বন্ধের গণ্ডি নেই, আত্মপরের কোনো সংকীর্ণ ব্যবধান নেই। আজ আমাদের হৃদি মন্দিরে দ্বার খুলে যাক, অন্তর বিনা বেজে উঠুন। আমাদের এই বোধে যিনি পিতা হয়ে, প্রভু হয়ে আছেন, তিনি আমাদের সকলকে মঙ্গল বুদ্ধির দ্বারা সংযুক্ত করুন। এই মঙ্গল লোকে স্বার্থ বুদ্ধি নয়, বিষয় বুদ্ধি নয়, এখানে আমাদের যে যোগ সম্বন্ধ, সে শুধুমাত্র সেই একের বোধে অনুপ্রাণিত মঙ্গল বুদ্ধি দিয়েই যেন লাভ করতে পারি, এই প্রার্থনা করি। এখন অন্য প্রোগ্রাম আরম্ভ করো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন এমন একজন অধ্যাপিকা যিনি শুধু পড়ানোর কাজেই নিয়োজিত থাকেননি, চালু করার অভ্যাস করেছেন। প্রফেসর অমিতা মজুমদার, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। নমস্কার। আমি যে দুটি গান গাইব, এই দুটি গান রবীন্দ্রনাথ নিজে দুটি ভিন্ন অনুষ্ঠানে গেয়েছিলেন। প্রথম গানটি একটি রেফারেন্স পাওয়া যায় শ্রী অমল হোমের পুরুষোত্তম রবীন্দ্রনাথ বইতে। প্রথম গানটি গরিষ্ঠধারার মধ্যে শান্তির বাড়ি। এটি তখন একটি রীতি ছিল যে মহর্ষি দেবেন্দ্রনাথের জন্মদিন তার ছেলেরা পালন করতেন, এবং সেই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর অর্গান বাজিয়েছিলেন আর রবীন্দ্রনাথ নিজে গানটি গিয়েছিলেন। দ্বিতীয় গানটি বহে নিরন্তর আনন্দধারা। এই গানটি রবীন্দ্রনাথ তখন সদ্য রচনা করেছেন। জগদীশচন্দ্র বোসের ভাইঝি নলিনীর বিয়েতে উনি নিজে অর্গান বাজিয়ে এই গানটি করেছিলেন। শান্তির
আমাদের চিফ ট্রাস্টি শ্রীমতী পারুল চক্রবর্তী, সেক্রেটারি ও ট্রাস্টি স্যার জেসি বোস ট্রাস্ট, সখী, সখা ও বিজ্ঞান। আজকে কেন সখা ও সখী ও বিজ্ঞানে নিলাম? এটা তো জগদীশচন্দ্র বসু বাড়ির বাসস্থান, এটা বিজ্ঞানের বাড়ি। বিজ্ঞানী সখাকে ওনার পরম সখা, চির সখা, আমাদেরও সখা, সবার সখা, চির সখা রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি অনেকবার বহুবার এই বাড়িতে এসেছেন, বহু জিনিস সে সঙ্গে জড়িত আছেন। এখানে এই ঘরে বসে, এখানে বসেই জগদীশ বোসের সঙ্গে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান সব কিছু নিয়ে আলোচনা করেছেন, অনেক কিছু। সে আরও কী কী স্মৃতি নিদর্শন আছে আমরা পেয়েছি, সেগুলি আমাদের সঙ্গে শেয়ার করি। সখী, সখীকে প্রধান সখী আমাদের শ্রীমতী অমলা বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক বৌঠার, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর আরেক বৌঠান্ত নেই, প্রথম বৌঠান্ত মারা গেছেন, এমনি আরেক বৌঠান সখী। সেছাড়াও আরেক কয়েকজন সখী আছেন, তাদের মধ্যে সব কথা তো বলতে পারবো না, কয়েকজন যাদের অবদান অসামান্য অবশ্য ছাড়া, তাদের সেই 3 জনের নাম আমি করব। সারা চাকমল, সিস্টার নিবেদিতা, আরও এক সুইডিশ মহিলা, তার নাম করব। এখন ওনাদের যে আমাদের দোতলায়, বাংলায় বলছি, দোতলায় একটি ঘর আছে, এখনো সংরক্ষিত। সেখানে জগদীশ বোস, রবীন্দ্রনাথ ঠাকুর বসে অনেক কিছু নিয়ে আলোচনা করতেন, অনেকবার এসছেন এই বাড়িতে। দোতলায় আছে, সংরক্ষিত। বললাম যে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ফিলসফি, ন্যাশনালিজম সব কিছু নিয়ে প্রদান করতেন। সেইখানে সেই দুটি চেয়ার, সেগুলো আমরা সংরক্ষণ করেছি, চেয়ারগুলি রেস্টোর করছি। এইখানে একটা বই, অমূল্য বই, অভ্যক্ত, দ্য আনএক্সপ্রেস, সেই বইটি, এটা জগদীশ বোসের লিটারেরি পাবলিকেশনের কম্পাইলেশন। সেখানে উনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন, অনেক কিছু সম্পর্কে বলছেন আছে। সেটা উনি যখন পাবলিশ হলো 1921 সালে, উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বলেছেন, প্রথম দিয়ে বলেছেন, এটা তো আমার আসেনি, আই এম সরি, বলেছিলেন রবীন্দ্রনাথ, আজ জোনাকির আলো রবির প্রখর আলো নিকট দিলাম, পাঠাইলাম আমার জগৎ। নিজেকে বলছেন আমি জোনাকির আলো, উনি রবির প্রখর আলো, সেই লেখাকে আমরা সংরক্ষণ করেছি। জগদীশ রবীন্দ্রনাথ কি দেখলেন? উনি দেখলেন বিজ্ঞানীর মনে কি আছে? It's a rare faculty of poetic sensibility and imagination which appeared to him someone more than a scientist. Jagadish Bose was more than a scientist. কে বলছেন? স্বয়ং রবীন্দ্রনাথ। To my mind, he appeared to be the poet of the world of facts. That would be proved by the scientists for their final trials. ঠিক বড় কথা এগুলি স্বয়ং রবীন্দ্রনাথের মুখ থেকে আসছে, সেগুলি আমরা সংরক্ষণ করছি। রবীন্দ্রনাথ কিছু বই জগদীশচন্দ্র বোসকে গিফট করেছিলেন, বইগুলি হচ্ছে সেই বইগুলি সংরক্ষণ করেছি আমরা। সোনারতরী, পঞ্চভূ, গীতাঞ্জলি অ্যান্ড ফ্রুট গ্যাদারিং 1916 সালের, মাই রেমিনিসেন্স 1917 সাল, লাভার্স গিফট অ্যান্ড ক্রসিং 1918 সাল, দি ফিজিটিভ পলাতক তুফান সেটা 1921 সালে, আরেকটা ফ্রেঞ্চ অনুবাদ হয়েছিল ঘরে বাইরে। আমি ফ্রেঞ্চ ভালো বলতে পারি না, প্রনাউন্সিয়েশনটা কী হবে? রসা মজুমদার, ওটা আমি ভালো করতে পারি না। মনে কিন্তু বলতে পারবে
ওকে, আচ্ছা, ফায়ারফ্লাইস, জোনাকি, এই বইগুলি আমরা সংরক্ষণ করেছি। বোস কি করতেন, উনি যখন প্রেসিডেন্সি কলেজ পড়াতেন তখন প্রত্যেক সপ্তাহে উনি সেলাই দেওয়াতে যাচ্ছেন। সেলাই দেওয়াতে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বজরায় থাকতেন সেই সময়। সেখানে গেলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রেহাই ছিল না, প্রত্যেক দিন ওনাকে নতুন গল্প করতে পারবে, নতুন গান শোনাতে হবে। আর বোসের ফেভারিট সং ছিল অনেকগুলি কথা চলে গেছে আমার, এমনি বলি ফেভারিট সং ছিল এসো ফিরে এসো বধূ হয়ে ফিরে এসো, প্রত্যেক দিনে ওনার এই শোনাতে হবে। জগদীশ বোস কিন্তু ওনার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম একটা গান ফোনোগ্রাফি প্রেসিডেন্সি কলেজে রেকর্ড করেছিলেন, এবং এই গানটি উনি জগদীশচন্দ্র বোস প্রতি রাত্রেই শুনতেন ঘুমানোর আগে। সেটা হচ্ছে আজই হতে 17 বছর পরে যে তুমি পরিচয় বসে আমার কবিতা। এগুলি ঘটনা, ইতিহাস। এখন সখীদের সঙ্গে কিছু কথা বলি। সখী, প্রধান সখী রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক বউ থাকে। উনি অবলা বসু, অবলা দাস ছিলেন, বসু হয়েছেন জগদীশচন্দ্র বোসের সঙ্গে বিয়ে হওয়ার পর উনি বলেছেন, মৃত্যু মোর হবে না সার্থক, 1,00,000 নারী যদি পুরো অশিক্ষিত, মনুষ্য জীবন তার ব্যর্থ নিরর্থক, জ্ঞান লোকের চিত্ত যারা নাহি উদ্ভাসিত। ইংরেজি ট্রান্সলেশনটা করছে, দুর্ভাগ্য হতে পারে। এত ওনার ইয়ে রয়েছে, সেগুলি এত কিছু বলতে পারবো না, সেগুলি বাদই দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন উনি পায়োনিয়ার ফিল্ড অফ ওমেন এডুকেশন আর শিক্ষাশন গার্লস স্কুল, সোশ্যালি ফর্মাল এডুকেশন, থেকে তারপর জগদীশ বোসের স্ত্রী হিসাবে ওনার ট্রাভেল ওয়ার্কগুলি অপূর্ব ভ্রমণ কাহিনীগুলি। আর বেঙ্গল রেনেসাতে ওনার রোলটা কি, এই বাড়িতে বেঙ্গল রেনেসা ঋষি অরবিন্দ তাদের স্থান দিয়েছেন, তাদের রক্ষা করেছেন। সায়েন্টিস্ট, বাডিং সায়েন্টিস্ট মেঘনাথ সাহা, সত্যেন বোস, তারপরে আমাদের প্রশান্ত মহলবী, সবাই এই বাড়িতে। ওনার 5 জন ছাত্র অধ্যাদেশ হয়েছে, সুতরাং আবার রেডিও বলা বসেছে কী বলবো, উত্তর সমতুল্য সাহ দিয়ে বড় করেছেন, মানুষ করেছেন, তাদের করেছেন। সুতরাং ওনার সম্পর্কে আর বেশি কিছু বলবো না। ওরা আরেকটা কথা না বলে পাচ্ছি না, যেহেতু সাধারণ ব্রাহ্ম সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন, উনি রেডিও বলা বসের এত অবদান যে ওনার ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজের ফার্স্ট লেডি ইন দ্য হিস্ট্রি অফ, পরে হয়তো কেউ কেউ হচ্ছে প্রথম করেছেন, তখন তার বিদগ্ধ সমাজ, ওনার কাজকর্ম ইত্যাদি দেখে ওনাকে 1944 সালে সাধারণ ব্রাহ্ম সমাজে ইয়ে করেছেন, প্রেসিডেন্ট করেছেন। সাধারণ ব্রাহ্ম সমাজ কিন্তু হয়েছিল ওনার পিতার ইয়েতে, দুর্গানন্দ দাসী করেছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। এই সেই বিখ্যাত নারী রেডিও বলা বস। রেডিও বলা বসের এটা একটা অটোক্রম বাই ফ্রেঞ্চ আর্টিস্ট জর্জ শেভেলিয়ার 1920 সালে করেছেন। জর্জ শেভেলিয়ার ওনার জগদীশ বোসেরও করেছেন একটা অটোক্রম। আশ্চর্যের কথা হচ্ছে, যে শাড়ি পরে পড়েছেন সেই শাড়িটা আমরা উদ্ধার করেছি 120 বছর, এখন 124, 100 মানে 1920, 2024, প্রায় 120-25 বছরের পুরোনো শাড়িটা আমরা উদ্ধার করেছি। পাশে যে দেখছেন ওটাই চোখের শাড়ি, ওটা একটা রেস্টোরেন্ট, আন্ডার রেস্টোরেশন। আর যে বাড়িতে বসে ওনার এই ছবিগুলি, রেডিও বলা বসে এই যে ছবিগুলি, এখানে ছবি আছে,
এই ছবিগুলি পরে আঁকা তো পরে আঁকছিল, সেটা কিন্তু ওনার আর মানে শখে আরেক ছবি সারা চ্যাপম্যান বুলের বাড়িতে আমেরিকাতে বসে আঁকা হচ্ছিল। সেই আঁকাতে জগদীশ বসু আছেন, সারা চ্যাপম্যান বুল আছেন, রেডি বসু আছেন, ওনার ছবিটা আঁকা হচ্ছিল গ্রেট পেন্টিং। ইট ইজ নট দি অরিজিনাল ওয়ান। অরিজিনাল ওয়ানটা ওখানে বসে আঁকা হচ্ছিল, তারপরে অনেক করেছেন আঁকা। ইনি হচ্ছে আরেক সখী সারা চ্যাপম্যান বুল, সারা চ্যাপম্যান থর্প বুল। সারা চ্যাপম্যান থর্প হচ্ছে ওনার মেয়েদের নেম। বুল হয়েছিলেন উনি বিখ্যাত পিয়ানিস্ট, নরওয়েজিয়ান পিয়ানিস্ট, বেলা বাদক পিয়ানিস্ট অলি বুলের ওনাকে বিয়ে করেছিলেন 1868। বয়সের তফাৎ ছিল প্রায় 40 বছর। সারা চ্যাপম্যান বুলের বাড়ি থেকে উনি একমাত্র এটাও বিখ্যাত লোক ছিলেন। খুব আপত্তি হয়েছিল, কিন্তু এবার তো মানেননি, ওরা আলটিমেটলি হয়েছিল। সারা চ্যাপম্যান বুলকে ডিসাইপল ধীরামাতা শান্ত, আমেরিকান মাদার অফ বিবেকানন্দ। বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে বলতো যে ধীরামাতা আমার আমেরিকান। উনি বুল সম্পর্কে একটা মেমো লিখেছেন সারা 1882 হাসবেন্ড মারা যাওয়ার পরে, সেটা খুব সুন্দর মেমো, ওটা এখানে দিয়েছি। আর উনি বুলের বাড়ি ছিল লিও আইল্যান্ড, নরওয়েতে। সেটা এই বাড়িটা কেন দেখাচ্ছি, জগদীশ চন্দ্র বোস সারা চ্যাপম্যান বুলের অনেক সাহায্য করেছেন আর্থিক। ওনার যে সাইন্টিফিক রিসার্চ হয়েছে, বসির সুখ হয়েছে, নট অনলি বসির সুখ টাকা পয়সা দিয়েছেন। যখন উনি ইংল্যান্ডে গেছেন ষষ্ঠী, সেখানে অসুস্থ হয়েছেন, তার চিকিৎসার সমস্ত খরচা লন্ডনে উনি দিয়েছেন। তারপরে যখন আমেরিকায় গেছেন, যদিও বরাবর সহ অনেক জায়গায় ভেরি ক্লোজ রিলেশনশিপ ছিল। এখানে বসে সুখ করতে কত একটা বিরাট 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 অঙ্কের টাকা দেওয়া হয়েছিল ওনাকে। এই আইডিয়াটা বসে করা আইডিয়াটা এসেছিল প্রথমে সিস্টার নিবেদিতা মাথায়। তখন সিস্টার নিবেদিতা উনি মানেন, উনি মার্গারেট নোবেল ছিলেন, মিস মার্গারেট নোবেল। ওনাদের আইডিয়া ছিল যে জগদীশ বোসকে টু ফ্রি হিম ফ্রম দ্য শাকল অফ ডিপেন্ডেন্স যে দিতেন ব্রিটিশ গভর্নমেন্টের উপরে। ওনার রিসার্চে ওদের কাছে হাত পাততে হতো, ওদের কাছে রাখতে হতো, ওনাকে সময় টাকা দিতে হবে, অনেক কিছু to provide him an independent research laboratory for interdisciplinary research, science research. This was conceived by Miss Margaret Noble, now Akbarer sister Nivedita, in this house, ওই বাড়িতে, অলিগুলের বাড়িটাতে বসে ওরা করেছেন। এটা সালও দেওয়া আছে, জুলাই 23, 1901। এখানে ফিনান্সিয়াল সাইডটা অ্যাডভাইসটাকে দিয়েছিলেন শ্রী রমেশচন্দ্র দত্তকে। তার একটা কথা বলে হয়তো আপনারা অনেকে জানেন, রমেশচন্দ্র দত্ত আমি বলতাম সিআইডি, ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট, সবাই এটা হয়ে জানেন। ইকোনমিক হিস্টোরিয়ান, translator of Ramayana and Mahabharata, first translator. He was one of the prominent proponents of Indian economic nationalism. উনি সাজেস্ট করেছিলেন কীভাবে জগদীশ বোসকে করা যায়। আচ্ছা, এইবারে আরেকজন সঠিক কথা বলি, সেই হচ্ছে সিস্টার নিবেদিতা, বড় মার্গারেট নোবেল, আয়ারল্যান্ডের লেডি, সার্কেল স্পিরিচুয়াল ডটার অফ স্বামীজি। অনেক কিছু আপনারা জানেন, জগদীশ বোসকে কীভাবে সাহায্য করেছেন সবই জানেন, কিন্তু স্বামীজি ওনার সম্পর্কে কী বলেছেন সেই লেখাটাই হি ডিড ইট। কেন করেছেন? যে স্বামীজির আদেশ হিসাবে উনি এটা করেছেন, স্বামীজির মিশন হিসাবে উনি এটা করেছেন।
ওনাকে মাইক তোমার উনি সামনে হ্যালো উনি she was a combination of ম্যাম একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন? আপনি এগিয়ে আসুন। সরি আমার একটু বেশি মোবাইল জন্য হয়ে যাচ্ছে কি করবো একটু চেয়ারটা একটু সামনে টেনে নিয়ে আসুন। চেয়ারটা হ্যাঁ, উনি কি না করেছেন আপনার দেশের ইন্ডিয়ান সোসাইটির প্রতি ওনার অবদান অসাধারণ অসাধারণ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ঋষি অরবিন্দ তো ওকে তো উনি সাপোর্ট করছেন সবসময়, আরও অনেকেই আছেন ঋষি অরবিন্দের সঙ্গে। তারপরে ইন্ডিয়ান ওমেনদের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, বসপাড়ায় স্কুল করেছেন, স্কুলে রবীন্দ্রনাথের সঙ্গে যখন ব্রেক হলো সেই সময় ওই নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে স্বয়ং এই রোগীকে ট্রিটমেন্ট করতে রবীন্দ্রনাথ সঙ্গে ছিল। ওর আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি কালচার সায়েন্স সব কিছু বিষয়ে ওরা ইয়ে হয়েছে। ইন্ডিয়ান আর্ট যে এত ইয়ে হলো, ইন্ডিয়ান আর্ট যে হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আমাদের ইয়ে সবাই আর্টিস্ট যারা সবাই এনকারেজ করছেন, কিন্তু উনি তাই রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে ডিসক্রাইব করেছেন অ্যাজ মেডিটেটিভ উইমেন। এই লেখাটা আপনারা পড়তে পারবেন কিনা আমি জানি না, ইস মাস্টার উনি কী লিখেছেন পড়া মুশকিল হবে, অরিজিনালটা না লিখবেন। এইটার স্বয়ং ইয়ে লিখেছেন এটা আমরা দেখি আর খুব ভালো করে উদ্ধার করে আমরা একটা হাত হিসাবে করে রাখতাম। লিখেছেন এটা একটু ভালো করে আমরা করার চেষ্টা করবো আর কি। আর জগদীশ চন্দ্রের প্রতি আনুগত্য বা ওনার কন্ট্রিবিউশন নিশ্চয়ই করা, এটা হচ্ছে উনি চেয়েছিলেন যে সিস্টার নিবেদিতা চেয়েছিলেন ওনার মেমোরিয়াল হবে, যেখানে আমার চিতাবস্য রাখা আছে এইখানে বসে স্ট্রিটের পত্রখানে, সেখানে একটা শিউলি গাছ হবে, শিউলি ফুল করবে, শিউলি ফুল থাকবে, ওনার চিতাবস্য রাখা আছে ওখানে। কিন্তু আমাকে এটা বললো কালকে না কি দেখছে ওখানে ওয়াটার বটল জল খেয়ে প্লাস্টিক বটলগুলি ধুচ্ছে, ওখানে ঢুকছে, পদ্মও নেই। আগে পদ্মও দেখতাম আমরা, আমি যখন স্টুডেন্ট বা বসে স্টুডেন্ট কাজ করি পদ্ম দেখেছি, শিউলি ফুল তো নেই, পদ্মও দেখেছি, পদ্ম নেই। ওয়েস্ট প্লাস্টিক বটলগুলি ওখানে পাম্পটাতে ফেলে ঢুকছে। এটাই আমাদের হেরিটেজ রক্ষার আর কি। আমরা এতই অপদার্থ এইটাই সরকার করছি। এই বাড়িতে এই মেইন বিল্ডিংয়ে যেখানে জগদীশ বোস কাজ করেছেন তার ল্যাবরেটরিটা ছিল, আপনি দেখেছেন তো, সেটার অবস্থা কি জানেন? কী দুরবস্থা, নাই কোনো প্লাগ নেই, কিচ্ছু নেই। এটা জগদীশ বোস করেছেন। মেরি কিউরির ল্যাবরেটরি কেমন করে বিদেশে রক্ষা করছে, কাছে দিয়ে আপনি দেখতে পাবেন বাংলা চড়ার জায়গা আছে, এই ব্যক্তি কাউকে ধরতে দেন সবই, কিন্তু ওনারটাই নেই। ওনার সমাধিতে একটা প্লাগ আছে যেখানে জগদীশ বোস লেগে ওরা রিসার্ভ করা আছে, নেই। এত অপদার্থ আমরা। এখানে এত সুন্দর অডিটোরিয়াম, যেখানে রবীন্দ্রনাথ প্রথম ব্যক্তিটা দেওয়ার কথা ছিল, উনি আসতে পারেননি, কিন্তু প্রথমটা তেমনি পড়ে দিয়েছেন। সেইখানে সিলিংয়ে অপূর্ব নন্দলাল বসে রাখা ছিল, ওরকম যেখানে প্রজেকশন হয়ে স্লাইড দেখাতাম আমরা, সেখানে এমন একটা সুন্দর নন্দলাল বসে রাখা ছিল, সেটা হচ্ছে অর্জুনের রথের সাথে শ্রীকৃষ্ণ, মানে অপূর্ব ছবি। আমি দেখেছি, আমি যখন বিদেশ থেকে ফিরে এসেছি তখন আর দেখি না সেটা কোথায় চলে গেছে। সমস্ত গেটগুলি, এন্ট্রান্সগুলি বসে স্ট্রিটের কালো কালো রঙের সমস্ত কাশ্মীরের মহারাজার দাম গেটের মাথা নেই, রিপেয়ার করতে গিয়ে কোথায় চলে গেছে। আর এইটা অদ্ভুত একটা পাথরের বাড়ি ছিল, এই বাড়িটার জন্য পাথরের উপর ইয়ে করা যায়, সিমেন্ট প্লাস্টার করা যায়, পাথরের রং করা যায়, পাথরের তো আমি জানি না, পাথরের রং করা যায়, সিমেন্ট প্লাস্টার করা যায়, সেটা হয়েছে। রেস্টোরেশন হয়েছে রিসেন্টলি, রেস্টোরেশন সিমেন্ট দিয়ে রং করে, আর ওই জন্য পাথরের রং নেই। সেকেন্ড থিং, যে বজ্র আমাদের সিম্বল, সিস্টার নিবেদিতা
করে দিয়েছিল। সেই বজ্রর অবস্থা দেখলে আপনাদের মন মানত হবে। বজ্র চারিদিকে মনে বজ্র ওটা এখন ওই রান্তার কাগজ করছে। সো দিস হাউ ইদার আচ্ছা, এইটা সিস্টার নিবেদিতা বলে। আরেকজন কথা বলি, ফ্রিডা হাসুই, জার্মান ট্রান্সলেশন করতে পারছি না, দাস। উনি একজন সুইস আর্টিস্ট, রাইটার, ইন্টেলেকচুয়াল, পলিটিক্যাল, মেডিকেল, অ্যাক্টিভ ছিলেন নর্থ আমেরিকা, ইন্ডিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড during the first half of the 20th century. উনি বিদেশে জুরিকে পড়াশোনা করে গেছেন, সেগুলো যাচ্ছি না। উনি বিয়ে করেছিলেন, সেকেন্ড ম্যারেজ হয়েছিল শরণ্যদার দাস, একজন 1900 নাম করা পরে নাম করা হয়েছিল, তখন ক্যালিফোর্নিয়ার পড়তেন। 1917 সালে বিয়ে হয়েছিল। বিয়ের পর উনি ফ্রিডা হাসুইচ দাস হয়েছেন। তো শরণ্যদার দাসের একটা স্টেজ ক্যারিয়ার। উনি ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, রিভলিউশনারি, পলিটিশিয়ান, ফট অ্যাগেন্স্ট দ্য ফিউডাল সিস্টেম হিয়ার। উনি মেম্বার অফ দি পার্লামেন্ট ছিলেন অনেকদিন, 1925 থেকে 1952 সাল থেকে 57। তারপরে হি ওয়াজ এ গ্রেট কন্ট্রিবিউটর, ওয়ান অফ দি কন্ট্রিবিউটার্স ইন ফ্রেমিং দ্য নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইউএস কনস্টিটিউশন ইন 1955। ফার্স্ট আমাদের কনস্টিটিউশন 1955, না এটা, সরি মাই টাইপিং মিস্টেক, 1955 ফার্স্ট কনস্টিটিউশন ড্রাফটিং ওনার অবদান আছে। তো শরণ্যদার সঙ্গে যেহেতু বিয়ে হয়েছে, ওর উড়িষ্যার ফ্যামিলি সিস্টেম বা উড়িষ্যার সোসাইটি ওকে অ্যাকসেপ্ট করেনি কোনোদিন। শি ওয়াজ নট অ্যালাউড টু অ্যাটেন্ড এনি ফ্যামিলি ফাংশন, টু গো টু এনি ফ্যামিলি, বাড়ির মধ্যে বন্ধু থাকতে। তারপরে সেটা উনি মানতে পারেন। ওয়াজ ভেরি, মানে ফ্রিডা ওয়াজ ভেরি রিজার্ট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। ইতিমধ্যে বিয়ে হবার আগে ওনার বোস কাপলদের সান ফ্রান্সিসকোতে 1915 দেখা হয়েছিল। সেই সময় 1915 বোস ওনার আমেরিকায় গিয়েছেন ফার্স্ট লেকচার টু অন হিস ল্যান্ড রিসার্চ, ফ্যামিলি ডিসকভারিজ। সেখানে জার্মান ডিসকভারিজ হয়েছে। From the first meeting, Frida became a very close confidant of Lady Bosch. Frida নিজেই লিখেছেন ওনার বইতে। ফ্রিডা আর বই হচ্ছে ম্যারিজ টু ইন্ডিয়া, 1930 বইয়ে লিখেছেন, ইউ আর অলওয়েজ, কি লেডি বলস কি বলেছেন ওনার সাথে, ইউ আর অলওয়েজ টু কনসিডার দিস আচার্য মহাশয়। She told me once, and as far as it was to her, an hour to make it so. It was truly a hope for me during the years to come, one of the many links to attach me to India with grateful appreciation. এটা ফ্রিডা নিজের লেখা। ফ্রিডার কিছু নিদর্শন আমাদের এখানে আছে, সেটা দেখায়। এটা হচ্ছে ফ্রিডার হাজব্যান্ড শরণ্যদার দাস। উনি অনেকগুলি বই লিখেছেন। বইগুলি ভীষণ, ম্যারেজ টু ইন্ডিয়া, গান্ধীর পোর্ট্রেট লিখেছেন, লিক হোম, জেন্টলম্যান ব্রাউন, এগুলো হচ্ছে হনুমানদের সঙ্গে লিখেছেন। পর্দা, দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়ান উইমেন, ইনটু সান, কিছু ইয়েতে লিখেছেন। উনি দুটো চ্যাপ্টার বলার রাখতে এই বইতে লিখেছিলেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ল্যাঙ্গুয়েজ ইমপ্রেশন। এগুলো খুব, আমরা যেটা প্রিজার্ভ করেছি সেটা ওনার একটা আঁকা, এই আঁকাটা, এই আঁকাটা উনি এখানে বসে লিখেছেন আচার্য যেমন 1972 সালে। ওই ওখানে ডিসপ্লেতে আছে, আমরা এটাকে রেজিস্টার করেছি। আমরা একটা ছোট সব স্ত্রী সহকারে ডিসপ্লে করবো তখন। তো এই তিনজন সক্রিয় হয়ে গেল, সপ্তাহ সক্রিয় ওনার শরীরে ইয়ে হয়ে গেল। আমার এখানে বক্তব্য শেষ। আপনাদের এবার স্বাগত জানাই সবাই এখানে। এটা আপনাদের ইয়ে জাতীয় গবেষণা হওয়া উচিত, জাতীয় রিসার্চ সেন্টার হওয়া উচিত। তারপরে সবার শরীরযুক্ত হতে হবে। আমার একটা কথা সবাইকে বলি, আপনারা হয়তো আমাকে বলেন পারবি সত্যমিতা বলে, আমি বলি বিন্দুতে সিন্ধু। আপনার বিন্দু সিন্ধু হয়ে যাবে একদিন, এটা বড় হবে বিন্দু সাহায্যে, সবাই সাহায্যে বিন্দু সিন্ধু। এটা আপনাদের জাতীয় সংস্কৃতি, সেটা রক্ষা করুন। এটা হচ্ছে
এখান থেকে মডার্ন সায়েন্স ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হচ্ছে অরিজিনেট করছে, এখান থেকে এক্সপেরিমেন্ট করছে মডার্ন সায়েন্স। সো সেজন্য আমাদের ফাদার অফ মডার্ন সায়েন্স ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সেরকম পরিচিতি পাই। তো আমাকে একজন সেদিন জিজ্ঞেস করছিলেন, একজন ভিজিটার ছিলেন, তার জিজ্ঞাসা ছিল সিভি রমনের সঙ্গে ওনার কিরকম সম্পর্ক ছিল। তো আমি যেটুকু জানি দেখেছি সিভি রমনের সঙ্গে ওনার তো সিভি রমনের এখন ওনার সম্পর্কে দিয়েছিল যে জগদীশ বোস যদি আগে নোবেল প্রাইজ পেয়ে যায়, উনি যদি না পান কী হবে সেটা ছিল। তো এটাও শুনেছি উনি নাকি দুবার আগের টিকিট কেটে গেছে নোবেল প্রাইজ পেয়ে গেলেন। 1928 সালে 1929 সালে টিকিট কেটে গেছেন, নোবেল প্রাইজ আনতে গিয়ে স্টপ হলো হয়নি, 1930 সালে হয়েছে। একটি অধ্যক্ষ ছিল ওনার কাছে, জগদীশ বোসের মতো অভিজ্ঞতা ছিল, খুব সৌভাগ্য ছিল বলেও মনে হয় না বন্ধুত্ব সৌভাগ্য। কিন্তু জগদীশ বোসের টান্ডারে মানে ম্যান অফ ডিফারেন্ট উনিও নমস্য ব্যক্তি, সিভি রমন নমস্য ব্যক্তি, একবার কেন 3 বার নোবেল প্রাইজ পেতে পারতেন। পোস্টমাসে যদি ওভারের ব্যবস্থা থাকে এখনও হতে পারে। সেদিন একটা জাপানিজ সায়েন্টিস্টের দেখলাম, ওনারই এই ইস্যু করে উনি দেখাচ্ছেন হাউ প্ল্যান্ট টক্স, দে কমিউনিকেট উইথ ইচ আদার। বায়োলজিস্ট করেছে এই সেই ভিডিওটা আমি দেখাও পেয়েছিলাম, কিন্তু ওনার পারমিশন এখনো আসেনি আমার কাছে। আমাকে পাঠিয়েছেন কিন্তু পারমিশনটা পাইনি, তাই দেখাতে পারলাম না। ইয়েস বলে দেখাতে হবে, অপূর্ব অপূর্ব। আর নাসার সায়েন্টিস্টরা বলছে কি স্পেস ওডিসি সম্ভব হচ্ছে ফরেন ফুডস্টেপ অফ জেসি বোস। এরা প্ল্যান সায়েন্টিস্টরা কি বলছে, প্ল্যান এয়ারওয়াইজটা কি বলছে, ফরেন ফুডস্টেপ অফ জেসি বোস। তাহলে কসমিক ইউনিটি এখন আমরা এত কসমিক ইউনিটি এত বলছি, সারানি এত এক্সপেরিমেন্ট চলছে। কসমিক ইউনিটি কথা ওয়াজ ফার্স্ট উনি বলছেন, কসমিক সিমিলারিটি বিভিন্ন সিমিলারিটি বিভিন্ন প্ল্যান্ট মাঝখানে রেখেছেন, সেটা তো উনি দেখেছেন। সে এত ঐতিহ্য আমাদের, এত ঐতিহ্য এখানে হচ্ছে কিন্তু অনেক কিছু করেছেন। প্ল্যান্ট রিসার্চের অরিজিনাল গ্রান্টি করতে আছে, সেগুলো আমরা রিসার্চ করছি। উনি যে বিএসসি থিসিস করেছেন, বিএসসি ডিগ্রি পেয়েছেন লন্ডন ইউনিভার্সিটিতে, সেখানেও বিএসসি ডিগ্রি পেয়েছিলেন 1896 সালে। 130 বছর পুরনো টাউন আমরা রেজিস্টার করেছি, এটিও রেজিস্ট্রেশন আর অনেক কিছু ডিসপ্লে করেছি। এখানে অমূল্য ধন আছে। আমাকে একজন এর থেকে এসছে সাউথ আফ্রিকার কেপটাউন থেকে, সাংবাদিক জার্নালিস্ট না এসব। আমি বললাম তুমি এখানে এলে কেন, কলকাতায় এলে কেন? কলকাতায় ইন্ডিয়ায় এসছে আমাকে, আমি বলি কলকাতায় এসছে আচার্য বনে। আচার্য বনে কী আছে, জগদীশ বোসের কী সংরক্ষণের কী জিনিস আছে, এগুলো মানে কী বল সাংবাদিক জিনিস। বিদেশ সুদূর কেপটাউন থেকে এখানে আসছে, সেই এই হচ্ছে বক্তব্য। তবে জগদীশ বোসের যে বায়োগ্রাফিটা হয়েছে ইয়ে করেছেন আমাদের গ্যারেজ সাহেব, পেট্রোল গ্যারেজ, উনি তো 1919 সালে তো বার করেছেন। জগদীশ বোসের প্ল্যান রিসার্চ ডেভেলপ করছে আফটার দ্যাট সেগুলি সম্পর্কে বিশেষ ওনার জ্ঞান নেই এবং তথ্য আছে। আমি কেন ভূতত্ত্ব বার করছি, জগদীশ বোসের সমস্ত বই পাবলিশ করছে প্ল্যান রিসার্চ, এক কথা বলেছে। সেখানে উনি অরিজিনাল ছবি দিয়েছে আপনাকে দেখছি সাহেবের তথ্য বলেছে। উনি ভুল বলবো না, ইচ্ছাকৃত না, হয়তো তখনও এটা ইয়ে হয় না, কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠেনি, উনি দিতে পারেনি। এটা একটা অন্য কোথায় যেন করতে গিয়ে বললাম দেখতে পেলাম অপূর্ব সব। আর সেই জাপানি সায়েন্টিস্ট যদি ওনাকে দেখেছি, যদি কোনো দিন ইন্ডিয়াতে আসবেন আমরা ওনাকে এখানে আনতে চাই। আপনাদের সবাইকে এবার ধন্যবাদ জানিয়ে আসার জন্য কষ্ট করে আমার গল্পকালে শোনার জন্য তোমার জন্যই তো করতে হয়। বই কাউকে শেয়ার না করতে ভালো লাগে, সে করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি কিছু নতুন কিছু বলতে পেরেছি। ঠিক আছে, ওকে।
সম্পর্ক। দময়ন্তীর শৈশব ও কৈশোর কেটেছে রূপনারায়ণপুরে। খুব ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসতেন। জন্ম হয়েছে বইয়ের মধ্যে এবং ছোটবেলার সমস্ত গতিবিধিও বইয়ের মধ্যে। কলকাতায় যখন তার বাবা আসতেন, ছেলেমেয়ের জন্য বই কিনে নিয়ে যেতেন। দময়ন্তী বই ছিঁড়তে ছিঁড়তে অবাকও শিখেছিলেন, তাই তো দময়ন্তী ঠিক বলছি? আচ্ছা। আর 7 বছর বয়স থেকেই কবিতা লেখেন। 7-8 বছর বয়সে তার প্রিয় বই ছিল আশিদাসী মহাভারত। দুপুরবেলা যখন ওই ছোট্ট ফুকু প্রায় নিজের সাইজের বই নিয়ে পড়তে বসতেন, তখন দময়ন্তীর মা ঠাট্টা করতেন যে ওই যে পিসিমা আসলেন মহাভারত নিয়ে। যাই হোক, এইভাবে লেখালেখির মধ্যেই বেড়ে ওঠা। কলেজ লাইফে তিনি কলেজ জীবনে কলকাতায় আসেন। পড়াশোনা শেষ করে প্রথম কাজে যোগ দেন কালান্তর পত্রিকা সাবেন্টের। তারপরে যোগদান করেন স্বর্ণাক্ষর প্রকাশনী এবং আজকালের বিভিন্ন বাংলা ম্যাগাজিনে, মুক্ত সাংবাদিকতা, টাইমস অফ ইন্ডিয়ার বিভিন্ন সাময়িকীতে। যা পাশাপাশি এর সাথে গবেষণা চলতে থাকে। গত বেশ কয়েক বছর যাবৎ গবেষণা করছেন মূলত 19 শতকের বাঙালি সমাজে নারীর অবস্থান বিষয়ক স্বাধীন গবেষণা রয়েছে। বই পড়া ও লেখালেখি সমান্তরালে চলছে। লেখা খুব সামান্যই প্রকাশিত হয়েছে এবং যতটুকু প্রকাশিত হয়েছে তার আরো সামান্য গ্রন্থিত হয়েছে। কিছু বইয়ের নাম আমি বলছি, আমি দুঃখিত দময়ন্তী আমি মুখস্থ করতে পারিনি। প্রকাশিত সম্পাদিত গ্রন্থ: অমলা বসুর ভ্রমণ কথা, আমাদিগের ভ্রমণ বৃত্তান্ত, 19 শতাব্দীর বঙ্গমহিলাদের ভ্রমণ কথা 4টি খণ্ড, বনবাসিনীর পত্র, বিলাতের পত্র, ভ্রমণ বৃত্তান্ত, একদা ভ্রমণের পুস্তিকা মালা, অবলা বসু ও সেই সময়। এই বইটি সম্প্রতি এই নববর্ষের দিন বেরিয়েছে। এটি প্রথম লেগে অবলা বসুর প্রথম পূর্ণাঙ্গ জীবনী। আর তাছাড়া আন্তর্জালে প্রথম বাংলা ভ্রমণ পত্রিকা আমাদের ছুটি প্রতিষ্ঠাতা ও সম্পাদক। দময়ন্তী বলতে আসবে, তার আগে আমি একটি গল্প বলার সামলাতে পারছি না। লীলা মজুমদারের খেরো খাতাতে পড়লাম রবীন্দ্রনাথ এবং জগদীশ বোসের বন্ধুত্বের উপরে। দুজনের খুব বন্ধুত্ব ছিলেন, এখানে যারা এসেছেন সবাই জানেন। তো বয়স হচ্ছে দুজনের একটু ভুলে যাওয়ার রোগ হয়েছে। একদিন রবীন্দ্রনাথ তার পুত্রবধূ প্রতিমাদেবীকে বললেন যে আমার জন্য কালকে রান্না করবে না, কাল আমার জগদীশের বাড়িতে নেমন্তন্ন। তো পরের দিন তো সেজে গুজে রবীন্দ্রনাথের স্বাভাবিক জুড়ি গাড়িতে এই বাড়িতেই ঢুকলেন। ওপরে তাদের যে বিশেষ বসার রুম আছে সেখানে বসে গল্প গুজব শুরু করেছে। বাড়ির সকালে খুব আহ্লাদিত দৌড়দৌড়ি চলছে, কিন্তু খাওয়ার কথা কেউ বলে না। বেশ খানিক্ষণ পরে রবীন্দ্রনাথ বুঝলেন যে এরা বোধহয় ভুলে গেছে খাওয়ার কথা। তখন অবতার কি করেন, বলেন জগদীশ চললাম। তারপর সিঁড়ি দিয়ে নেমে এলেন। যখন বাইরে যাচ্ছেন তখন জগদীশের একটা কথা মনে পড়ে গেল। উনি ঝুঁকে পড়ে বললেন, বন্ধু কাল কিন্তু দুপুরে তোমার এখানে নেমন্তন্ন, ভুলে যাবে না যেন। রবীন্দ্রনাথ তখন বললেন যে ওই দেখো বয়স হয়েছে তো ভুলে গেছি, আসলে আমি বলতে এসেছিলাম কালকে আমার একটি বিশেষ কাজ আছে, কালকে আমি খেতে পারবো না ভাই। বলে বেরিয়ে এসে সাথে যে সঙ্গী ছিলেন তাকে বললেন যে দেখলে কেমন কাজা করে কাটিয়ে দিলাম, বেচারি বিলকুল ভুলে গেছে। এখন সত্যি সত্যি কে যে ভুলেছিলেন সেটা কিন্তু সন্দেহের ব্যাপার। নমস্কার। সে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠানে পরপর 2 বছর আমাকে অংশগ্রহণ করার এবং কিছু বলার আমন্ত্রণ জানানোর জন্য স্যার জেসি বোস ট্রাস্টের কর্মধারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এমন এক শুভ দিনে 2 বন্ধু যারা প্রায় সমসময়ে বিজ্ঞান এবং সাহিত্য জ্ঞান চর্চার প্রধান 2 ক্ষেত্রেই এক পরাধীন দেশের হৃতগৌরব অনেকটাই পুনরুদ্ধার করেছিলেন জগৎসভায়, তাদের পদধূলি ধন্য এই আচার্য ভবনে সেই বিজ্ঞানীর গৃহলক্ষ্মী আর কবির বৌঠা শ্রীমতী অবলা বসু এবং তার পরিবারের সঙ্গে কবির যোগাযোগের ব্যাপ্তি নিয়ে আলোচনা করার আহ্বান আমার কাছে অত্যন্তই সম্মান। আমার আজকের বক্তৃতার বিষয় অবলা বসু এবং তার পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক। রবীন্দ্রনাথের কথা তো আমরা ছেলেবেলা থেকেই জানি, কিন্তু আচমকা কিভাবে অবলা বসু সম্পর্কে চর্চা শুরু করলাম সেই বনিতাটা সেরে। 2009 সালে সাময়িক পত্রিকার সম্পাদনা সহযোগী
চাকরি ছেড়ে দিয়ে উঠে পড়ে লেগেছিলাম আন্তর্জাতিক একটি বাংলা ভ্রমণ পত্রিকা চালু করার জন্য, যা ফলপ্রসূ হয় 2011 সালে। তখন অবধি একটি পূর্ণাঙ্গ ভ্রমণ পত্রিকা সম্পূর্ণ বিনা পয়সায়, যেটা করা যাবে অনলাইনে, সবকটা পুরনো সংখ্যা ডাউনলোড করে রাখা যাবে, এমন কিছু বাংলাতে শুধু নয় ইংরেজিতেও ছিল না ইন্টারনেট। একটু গর্ব করেই বলছি, এখনও নেই। আমাদের ছুটি.com বিনামূল্যের এই পত্রিকাটি আন্তর্জালে এখনো চালু আছে গত প্রায় 12-13 বছর ধরে। গল্প কবিতার পাশাপাশি নিজের ভ্রমণ কাহিনী লিখতাম এসবের অনেক কাল আগে থেকে। পত্রিকা সম্পাদনা করতে গিয়ে দেশ বিদেশ থেকে পাঠানো নানা জনের লেখা পড়তে পড়তে মাথায় ঘুরতে শুরু করলো, আমার আগে যেসব বাঙালি মহিলারা লিখেছিলেন তাদের লেখা গেল। আদৌ লিখেছিলেন কি? ছেলেবেলায় রানীচন্দ্রের পূর্ণকুম্ভ আর বিমাত্রী বহুবার পড়েছে। ভ্রমণ কাহিনী না, বলা উচিত ভ্রমণ সাহিত্য। ভালো লাগার শুরুটা হয়েছিল রানীচন্দ্রের ওই মায়াবী কলমের আচরণ। কিন্তু রানীচন্দ্র তো তেমন বেশি আগের মানুষ নন। তখন তো মেয়েদের বাইরে বেরোনো বিরাট কিছু ব্যাপার ছিল না। তার আগে যখন মেয়েদের বলা হতো অসূর্য স্পর্শা, তখন বেড়াতে যেত কোনো মেয়ে, যদি বা যেতে পারতো, লিখে গেছে, প্রকাশিত হয়েছে সেই কাহিনী। মেয়েদের চোখ দিয়ে অন্দরমহলের বাইরের দুনিয়াটা দেখা। এই ভাবতে ভাবতেই খোঁজা শুরু হলো। এদিক ওদিক দেখতেই সহজেই জানলাম কৃষ্ণভাবিনী দাস, স্বর্ণকুমারী দেবীদের মতো স্বনামধন্য জনাকয়েক মহিলার ভ্রমণ কথা। কিন্তু মাত্র এই কজন? 2013 সালের চৈত্র মাসের এক সকালে শুরু করলাম জাতীয় গ্রন্থাগারে যাওয়া। তারপর দিনের পর দিন, মাসের পর মাস লাইব্রেরিতে ঘুরে উদ্ধার করেছি বাঙালি মহিলা লিখিত এবং 19বিংশ শতাব্দীতে বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত দুষ্প্রাপ্য সব ভ্রমণ কাহিনী। পরবর্তীতে 4 খণ্ডের একটা বইও প্রকাশিত হয়েছে সেই লেখাগুলি এবং আমার সেগুলির পাঠ প্রতিক্রিয়া তথা ভ্রমণ বৃত্তান্ত। এই করতে করতেই ছোটদের উদ্দেশ্যে প্রকাশিত মুকুল পত্রিকায় চোখে পড়েছিল অবলা বসু, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসুর লেখা ভ্রমণ কাহিনী। একের পর এক খুঁজে পাচ্ছি আর অবাক হচ্ছে এই ভেবে যে 19বিংশ শতাব্দীতে যে মহিলা ভ্রমণের এত সুযোগ পেয়েছিলেন, তিনি যে সেই সব ভ্রমণ নিয়ে এতগুলি কাহিনী লিখে গেছেন, সে কথা কেউ তো কোথাও আলোচনা করেনি। যারা ভ্রমণ নিয়ে, বিশেষত মেয়েদের ভ্রমণ নিয়ে গবেষণা করেন দীর্ঘকাল ধরে, তারা তো কখনো এর নাম উল্লেখ করেন। জগদীশচন্দ্র বসুর রচনা সমগ্রে অন্তর্ভুক্ত এই ভ্রমণ কাহিনীগুলোর বেশ কয়েকটা, এবং স্বাভাবিকভাবেই এগুলি যে জগদীশচন্দ্রের রচনা নয় এমন কোনো ইঙ্গিত নেই তার। লাইব্রেরির পাশাপাশি খুঁজেছি আন্তর্জালে। সেখানেও স্যার জগদীশচন্দ্র বসুর স্ত্রী ছাড়া লেডি অবলা বসুর আর কোনো পরিচয়, তাকে নিয়ে কোনো উল্লেখযোগ্য লেখা খুঁজে পাইনি সেই সময়। 2015 সালে অবলা বসুর জন্মের সার্ধশতবর্ষে প্রায় নিঃশব্দই যখন চতুর্দিক, পরশপথর প্রকাশনা থেকে বেরোলো অবলা বসুর ভ্রমণ কথা। আমার এবং অবলার দুজনেরই প্রথম। ঘটনাচক্রে বইটির শেষ প্রুফ দেখা যখন চলছে, একটি নামকরা ভ্রমণ পত্রিকা তার কয়েকটিকে জগদীশচন্দ্রের লেখা বলে পুনঃপ্রকাশও করেছে। ততদিনে অবলা বসু সম্পর্কে আমার কৌতূহল জন্মেছে। কি মহিলা ঠিক কে ছিলেন, তার আত্মপরিচয় জানছি ক্রমশ। সেই সূত্রে যুক্ত হয়ে পড়েছি অবলা বসু প্রতিষ্ঠিত নারী শিক্ষা সমিতির কার্যনির্বাহী সমিতিতে। যদিও সেই অভিজ্ঞতা বিশেষ সুখের হয়নি, কিন্তু ততদিনে যা জেনেছি, অবলা বসুর মতো প্রচারের আলো থেকে সবসময় দূরে সরে থাকা একজন মানুষরাও করতে আমার জেদ চেপে গেছে এর সম্পর্কে যত পারি জানতেই হবে এবং জানাতেও হবে সবাইকে ওর অবিশ্বাস্য পরিশ্রমী কর্মকাণ্ডের কথা। এরই মধ্যে অবলা বসুর জাতীয়তাবাদী ক্রিয়াকলাপ নিয়ে বই লেখার অনুরোধ পাই একটি রিসার্চ ইনস্টিটিউট থেকে। সেটি প্রকাশিত হয় 2020 সালের বইমেলায়। 2020 সালে কোভিড কেন্দ্র করে সেই অদৃষ্টপূর্ব দিনগুলি থেকে বিভিন্ন ওয়েবিনারে অবলা বসু সম্পর্কে বলার ডাক আসতে থাকে। তারপর কোভিডের প্রকোপ কাটলে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হই ওকে নিয়ে বলার জন্য। ইতিমধ্যে লক্ষ্য করি ইন্টারনেটে অবলা বসুকে নিয়ে তথ্য ক্রমশ বাড়ছে। এমনকি আমার কাছ থেকে বইটার হদিশ পেয়ে ইংরেজিতে অনুবাদও করা হয়ে গেছে অবলা বসুর ভ্রমণ কথা। আমাকে একবার জানানোর সৌজন্যটুকু ছাড়া। যাই হোক, কয়েকদিন আগে সদ্য প্রকাশিত হয়েছে আমার লেখা অবলা বসুর প্রথম প্রামাণ্য জীবনী অবলা বসু ও সেই সময়, আনন্দ পাবলিশার্সের একটি ইউনিক সিগনেট প্রেস থেকে, যেখানে জগদীশচন্দ্রের গৃহলক্ষ্মী অবলার বাইরেও তার ব্যক্তি পরিচয়টিকে উন্মোচিত করার চেষ্টা করেছি। এবার চলে আসি মূল বিষয়, অবলা বসুর পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা। অবলা জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের বিক্রমপুরের তেলিরবাগের বিখ্যাত দাস পরিবারে।
যে পরিবারের সন্তান সর্বজন পরিচিত চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অমলা দাস, গোখলে মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সরলা রায়, দূর স্কুলের প্রতিষ্ঠাতা সতীশ রঞ্জন দাস, সুপ্রিম কোর্টের পঞ্চম প্রধান বিচারপতি সুধীর রঞ্জন দাস প্রমুখ। একটা ইন্ট্রোডাক্ট করবো। হ্যাঁ হ্যাঁ তেলেবার কিন্তু ইয়েতে বিক্রমপুরে না, বরিশালে। হ্যাঁ বরিশালে ধন্যবাদ। বিদুষী অবলা পরিচিত হওয়ার অনেক আগেই রবীন্দ্রনাথের বক্তৃতা শুনেছেন, তা তাকে জানিয়েছিলেন এক চিঠিতে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ এবং জগদীশচন্দ্র বসুর ঘনিষ্ঠ বন্ধুত্বের সুবাদে অবলা বসুর সঙ্গেও খানিক বন্ধুত্ব গড়ে ওঠে রবীন্দ্রনাথ। তবে শুধু অবলা জগদীশচন্দ্রই নয়, অবলার দিদি সরলা রায়ের সঙ্গেও রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আলাপ এবং চিঠিপত্রে যোগাযোগ ছিল। সরলাকে তিনি গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা রূপকথা আর ছড়া সংগ্রহের জন্য উৎসাহ দেন। সরলার সংস্কৃত ভাষা চর্চাতেও তিনি আনন্দিত হয়েছিলেন। রবীন্দ্রনাথের বড় দিদি স্বর্ণকুমারী দেবী প্রতিষ্ঠিত সখী সমিতির একজন অন্যতম সক্রিয় সদস্য ছিলেন সরলা। সরলার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে সখী সমিতিতে অভিনয়ের জন্য মায়ার খেলা নাটকটি রচনা করেন রবীন্দ্রনাথ, উৎসর্গও করেন সরলা। সখী সমিতির সক্রিয় সদস্য ছিলেন সরলা অবলার ছোট বোন শৈলবালা। সুধীর রঞ্জন দাস ছিলেন শান্তিনিকেতনের প্রথম দিককার ছাত্র। চিত্তরঞ্জনের দ্বিতীয় ভগ্নী খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী অমলা দাস ছিলেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর প্রিয় সখী। এই সখীত্বের সুন্দর বর্ণনা আছে রবীন্দ্রনাথের বোনঝি শাহনা দেবীর স্মৃতিচারণে। কবিপত্নীর সঙ্গে ছিল মাসিমার সবচেয়ে বেশি ভাব, তাকে কাকিমা বলে ডাকত। এই দুই সখীর একত্র অন্তরঙ্গভাবে গল্প আলাপতি একটি চিত্র আছে রবীন্দ্রনাথের একটি গান। গানটি হচ্ছে ওলো সই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা। এই গানটির কথা মাসিমার মুখে শুনেছি, আর গানটিও তাকে অনেকবার গাইতে শুনেছি। চিত্তরঞ্জন কন্যা অপর্ণা তার পিতৃস্মৃতি কথায় জানিয়েছেন, তাদের রসারোদের বাড়িতে গানের আসরে যারা রবীন্দ্রনাথ ঠাকুর ও অমলা দাসের সমবেত সঙ্গীত শুনেছেন, তারা জীবনেও সে অপূর্ব সঙ্গীতের কথা বুঝতে পারবেন। স্কুল বানানো রবি আর এন্ট্রান্স পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ জগদীশ দুজনেই ছিলেন সেন্ট জেভিয়ার্সের ছাত্র, কিন্তু তখন তাদের মধ্যে সখ্য হয়নি। তাদের যোগাযোগ হয় যখন জগদীশচন্দ্র ফোনোগ্রাফের মাধ্যমে ব্রাহ্ম সমাজের বিভিন্ন জনের কণ্ঠ রেকর্ড করছিলেন। তবে সেই আলাপ তাদের মনে হয়তো দাগ কাটে। ইউরোপে প্রথম বৈজ্ঞানিক মিশন শেষ করে 1897 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে দেশে ফিরেছেন সস্ত্রীক জগদীশচন্দ্র। উঠেছেন ভগ্নিপতি আনন্দমোহন বসুর 139 ধর্মতলা স্ট্রিটের বাড়িতে। ইতিমধ্যে রয়্যাল সোসাইটির জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিলেতের বড় বড় কাগজে তার বৈজ্ঞানিক প্রতিভার প্রভূত প্রশংসা সহ লেখা প্রকাশিত হচ্ছে। সে খবর বেরোচ্ছে এদেশের সংবাদপত্র। মুগ্ধ রবীন্দ্রনাথ 1897 খ্রিস্টাব্দে 19 জুলাই লিখলেন, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে দূর সিংহ তীরে হে বন্ধু গিয়েছ তুমি জয়মাল্য খানি সেটা হতে আনি দিনদিনা জননী লজ্জানত শিরে পড়ায় সুধীরে। এই বন্ধুত্বের সূচনাকালের কথা আরও নির্দিষ্ট করে জানা যায় 1900 খ্রিস্টাব্দে 2রা নভেম্বর লন্ডন থেকে রবীন্দ্রনাথকে লেখা জগদীশচন্দ্রের পত্র। 3 বৎসর পূর্বে আমি তোমার নিকট এক প্রকার অপরিচিত ছিলাম, তুমি শতপ্রবৃত্ত হইয়া ডাকিলে, তারপর একটি একটি করিয়া তোমাদের অনেকে স্নেহবন্ধনে আবদ্ধ হইলাম, তোমাদের উৎসাহ ধ্বনিতে মাতৃস্বর শুনিলাম। আর প্রবাসীতে ধারাবাহিকভাবে প্রকাশিত রবীন্দ্রনাথ জগদীশচন্দ্র বসুর পত্রের সূচনায় রবীন্দ্রনাথ লিখলেন, সেই তার ধর্মতলার বাসা থেকে আরম্ভ করে আমাদের নির্জন পদ্মাতীর পর্যন্ত বিস্তৃত বন্ধুলীলার ছবি। ইউরোপ থেকে ফেরার খবর পেয়ে ম্যাগনোলিয়া ফুল নিয়ে রবীন্দ্রনাথ অভিনন্দন জানাতে গেলেন জগদীশচন্দ্র। কিন্তু সেদিন সস্ত্রীক জগদীশচন্দ্র কোথাও গিয়েছিলেন, তার টেবিলের উপর ফুলটি রেখে আসেন কবি। তারপর আবার যান, এবার সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ। আলাপ ক্রমশ বন্ধুত্বে পরিণত হতে শুরু করলো। কোনো দিন রবীন্দ্রনাথ রয়ে যেতেন জগদীশ অবলার কাছেই রাতের খাওয়া সেরে যাবেন বলে উপরের তলার খোলা বারান্দায় বসে অনুরোধ করে গান দিয়ে শোনাতেন। বন্ধুত্ব ঘনিষ্ঠ হতে রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্রের মধ্যে শুরু হলো চিঠিপত্র দেওয়া। 1898 খ্রিস্টাব্দে ধর্মতলা স্ট্রিটের বাড়িতে ত্রিপুরার মহারাজ রাধাকৃষ্ণ মাণিক্যকে নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রের বিদ্যুৎ তরঙ্গীয় পরীক্ষাগুলি দেখাতে। রবীন্দ্রনাথের সূত্রে রাধাকৃষ্ণ ও জগদীশচন্দ্রের মধ্যে এক হার্দ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে জগদীশচন্দ্রের বিদ্যায় সাধনায় মহারাজা অকৃপণভাবে অর্থ সাহায্য করেছিলেন। 1899 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি নিবেদিতার আয়োজিত টি পার্টিতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সস্ত্রীক জগদীশচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ।
পরবর্তীতে নিবেদিতার ভূমিকা জগদীশচন্দ্র বিশেষত অবলার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কে নেতিবাচক ছাপ ফেলেছে। এবছর এই শিলায়তয়ে রেশমপুরি চাষে উৎসাহী হয়ে উঠছেন রবীন্দ্রনাথ। সেই আগ্রহ ছড়িয়ে পড়ছে জগদীশচন্দ্রের মধ্যে। এপ্রিল মাস নাগাদ জগদীশচন্দ্র প্রথমবার শিলায়তয়ে যান। কলকাতায় ফেরার সময় তিনি কৌতূহলবশত কয়েকটি রেশম গুটি নিয়ে আসেন। রেশম গুটিগুলির পরিণতির কথা লিখেছেন তার 25 এপ্রিলের চিঠিতে। এ বিষয়ে রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্রের উভয়ের চেষ্টাই ব্যর্থ হয়েছিল। তবে তাদের চেষ্টা ব্যর্থ হলেও পরবর্তীকালে ঝাড়গ্রামে অবলা রেশম গুটির চাষকে বড় আকারে করে সিল্ক উৎপাদনের ব্যবস্থা করেছে। 25 এপ্রিলের এই চিঠিটির শেষে জগদীশচন্দ্র প্রথমবার অবলার সম্বন্ধে রবীন্দ্রনাথকে লিখছেন। মিসেস কথাটা বাংলাতে অতি বিভৎসজনক, আপনি একটি নূতন কথা বাহির করুন। আপাতত গৃহলক্ষ্মী বলিতে পারেন, কারণ আমার সহধর্মিনী একান্ত শেখাবে। আধুনিকা এবং বিশ্ববিদ্যালয়ে উপাধিমণ্ডিতা হইলে গৃহ সরস্বতী লিখিতে বলিতাম। এখানে একটু উল্লেখ করে অবলা বসুই হলেন প্রথম বাঙালি মহিলা যিনি ডাক্তারি পড়া শুরু করেছিলেন এবং ফার্স্ট LMS লাইসেন্সিয়েট অফ মেডিসিন অ্যান্ড সার্জারি উত্তীর্ণ হন। 1888 সালে তাকে মাদ্রাজ মেডিকেল কলেজ থেকে সাম্মানিক LMS ডিগ্রি দেওয়া হয়, কিন্তু ততদিনে তিনি জগদীশচন্দ্রের গৃহলক্ষ্মী হয়ে উঠেছেন। রবীন্দ্রনাথ যেমন বিজ্ঞানের কাজে জগদীশচন্দ্রকে উৎসাহিত করতেন, জগদীশচন্দ্র তাকে অনুপ্রাণিত করতেন লেখালেখির বিষয়ে। তার অনুরোধেই পর্ণকুন্তি সংবাদ কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ। পরের বছর জগদীশচন্দ্র শিলায় হয়ে যান এপ্রিল মাসে। রোজ একটি করে গল্প লিখে পড়াতে হবে এমনই ছিল বন্ধুর কাছে জগদীশচন্দ্রের আবদার। এবারে অবলার সঙ্গে গিয়েছিলেন বলে আন্দাজ করা যায়, কারণ অন্যান্য বারের মতো তাড়াতাড়ি না ফিরে কয়েকদিনের জন্য শিলায় দেওয়া ছিলেন জগদীশচন্দ্র। রবীন্দ্রনাথের পুত্রকন্যাদের সঙ্গেও জগদীশচন্দ্রের স্নেহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রথীন্দ্রনাথের সঙ্গে যেমন গল্প করতেন, নানা রকম খেলা খেলতেন, তেমনি 6 বছরের ছোট্ট মীরা ছিল তার ক্ষুদ্র বন্ধু। তার সঙ্গে ঠাট্টা করা সম্পর্ক পাঠাতে রবীন্দ্রনাথকে লেখা চিঠি। সম্ভবত দুজনের এই রসিকতা জগদীশচন্দ্রের বোন স্বর্ণপ্রভা আনন্দমোহনের পুত্র অরবিন্দ মোহনকে কেন্দ্র করে। যদিও পরে অরবিন্দ মোহনকে নিয়েই তাদের মধ্যে বিশেষত অবলার সঙ্গে রবীন্দ্রনাথের মনোমালিন্য হয়। 1900 খ্রিস্টাব্দের মে মাসের শেষের দিকে দার্জিলিংয়ের অ্যালান্ডেল হাউসে রবীন্দ্রনাথ জগদীশচন্দ্র অবলার সঙ্গে কাটান। রবীন্দ্রনাথ একসময় পুরীতে জমি কিনে 2 বন্ধু মিলে বাড়ি তৈরির পরিকল্পনা করেছিল। পরে কন্যা রেণুকার অসুস্থতার সময় পুরীর জমি জগদীশচন্দ্রকে দিয়ে দেবেন বলে প্রস্তাব করেন। যদিও জগদীশচন্দ্র রবীন্দ্রনাথকে ছাড়া একা সেখানে থাকবেন না বলে এই প্রস্তাবে রাজি হন। ইতিমধ্যে জগদীশচন্দ্রের গবেষণার ধারা পরিবর্তিত হয়েছে। বিদ্যুৎ তরঙ্গ সম্বন্ধে গবেষণা করতে করতেই তিনি একদিন জড়বস্তুর মধ্যে প্রাণের অনুরূপ সাড়া লক্ষ্য করেন। এই নতুন আবিষ্কারের কথা পাশ্চাত্যের বিজ্ঞানী মহলে পৌঁছে দেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন জগদীশচন্দ্র। এর কিছুদিনের মধ্যেই ছিল 1900 খ্রিস্টাব্দের বিখ্যাত প্যারিস প্রদর্শনী। তার অন্যতম অঙ্গ হিসেবে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান কংগ্রেসের আয়োজন করা হয়েছে। এই বিজ্ঞান সভায় যোগদান করবার জন্য আমন্ত্রণ এলো জগদীশচন্দ্রের কাছে। আমন্ত্রণপত্র পেয়ে জগদীশচন্দ্র লেফটেন্যান্ট গভর্নর স্যার জন উডবার্নের সঙ্গে দেখা করেন। উডবার্ন জগদীশচন্দ্রকে আশ্বাস দিয়েও কথা জানান যে প্যারিস কংগ্রেসে যোগদানের বিষয়টা অনেকটাই নির্ভর করছে ভারত সচিবের ইচ্ছার উপর। কিন্তু ইতিমধ্যে শিক্ষা অধিকর্তার মনোভাবে অনেকটাই হতাশ হয়ে পড়েন জগদীশচন্দ্র। মানসিক এই টানাপোড়েনের সময় তিনি 2 দিন শিলাইদহে গিয়ে থেকে আসেন। তবে শেষ পর্যন্ত ভারত সচিবের কাছ থেকে অনুমোদনপত্র আসে। 1900 খ্রিস্টাব্দের জুলাই মাসের প্রথম দিকে SS আরাবিয়া জাহাজে দ্বিতীয়বার ইউরোপে বৈজ্ঞানিক মিশনে গেলেন সস্ত্রীক জগদীশচন্দ্র। সম্ভবপর হল রবীন্দ্রনাথের প্রচেষ্টায়। ত্রিপুরার মহারাজের দেওয়া বিজ্ঞানাগারের জন্য সংগৃহীত অর্থই পাথেয় হল জগদীশচন্দ্র। কবি নবীনচন্দ্র সেনের পুত্র নির্মলচন্দ্র এই সময় ব্যারিস্টারি পড়বার জন্য বিলেত যাত্রা করবেন বলে স্থির হয়েছিল। নবীনচন্দ্র পুত্রের জন্য কয়েকটি পরিচয়পত্র চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লেখেন যে আশুতোষ চৌধুরী ভাই অমিয়না এবং জগদীশ বসুর স্ত্রীকে তিনি বিষয়টি জানিয়ে চিঠি লিখেছেন। বন্ধু পত্নীর সঙ্গেও ক্রমে চিঠিপত্র আদান প্রদান শুরু হয়েছে। সেপ্টেম্বর মাসে ব্রাডফোর্ডে ব্রিটিশ অ্যাসোসিয়েশনের পদার্থবিজ্ঞান শাখায় একটি নিবন্ধ পাঠ করেন জগদীশচন্দ্র। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গ্রহণের যন্ত্র কীভাবে কাজ করে তা নিয়ে পূর্বে জগদীশচন্দ্র ইংল্যান্ডের খ্যাতনামা বৈজ্ঞানিক অলিভার লজের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। ব্রাডফোর্ড সম্মেলনে লজের ধারণা পরিবর্তিত হয় এবং তিনি জগদীশচন্দ্রের প্রভূত প্রশংসা করেন। রবীন্দ্রনাথকে লেখা একটি চিঠিতে জগদীশচন্দ্র একথা জানিয়ে দিচ্ছেন, লজ উঠিয়াও প্রশংসা করিলেন এবং বসুজার নিকট যাইয়া বলিলেন, লেট মি হার্টলি কংগ্রাচুলেট ইউ অন ইউর হাজব্যান্ডস স্প্লেন্ডিড ওয়ার্ক। এর ঠিক পরে পরেই অধ্যাপক ব্যারেটের কাছ থেকে
ইংল্যান্ডে অধ্যাপনার কাজ নিয়ে থেকে যাওয়ার ও গবেষণা করার প্রস্তাব নিয়ে চিঠি এলো জগদীশচন্দ্রের কাছে। ভারতবর্ষ ছেড়ে বেশি দিন বাইরে থাকার কথা ভাবতে পারেন না জগদীশচন্দ্র। অন্যদিকে গবেষণা করার এমন সুযোগ দেশে নেই। এই টানাপোড়েনে তিনি বন্ধু রবীন্দ্রনাথের শরণাপন্ন হন। রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রের বিদেশে থেকে কাজ করার পক্ষপাতী ছিলেন, তাকে আর্থিক সহায়তাও করতেন। শেষ পর্যন্ত জগদীশচন্দ্রই রাজি হন। ইংল্যান্ডে জগদীশচন্দ্রের কাছে গল্পগুচ্ছ পাঠালেন রবীন্দ্রনাথ। এই সময় চিঠিতে রবীন্দ্রনাথের গল্প অনুবাদ করে বিদেশি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার আগ্রহ দেখান জগদীশচন্দ্র। এ ব্যাপারে এগিয়ে এলেন নিবেদিতা। নিবেদিতা জগদীশচন্দ্রের 3টি গল্পের অনুবাদ করেন। সেই অনুবাদ একটি বিদেশি পত্রিকায় পাঠালে তারা লেখা ছাপাটা অস্বীকার করে। পরে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির পর তারাই নিজেদের ভুল স্বীকার করে পত্রিকার পাঠান। ইতিমধ্যে খুবই অসুস্থ হয়ে পড়লেন জগদীশচন্দ্র। ডক্টর ক্রমবি জানালেন সুস্থ হয়ে ওঠার জন্য জরুরি শীঘ্র অপারেশন। দূর থেকে আশ্বাস দেন রবীন্দ্রনাথ। জগদীশচন্দ্রকে এও লেখেন যে তিনি যদি লিখতে অসমর্থ হন তাহলে যেন অবলা চিঠি লিখে তাদের খবরাখবর দেন। পাশে এসে দাঁড়ান মিসেস বুল ও নিবেদিতা। 1900 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর নিউ ক্যাভেন্ডিশ স্ট্রিটে অপারেশন হলো। মিসেস বুল, নিবেদিতা ও অবলা বসুর অক্লান্ত সেবা যত্নে সুস্থ হয়ে ওঠেন জগদীশচন্দ্র। জগদীশচন্দ্র 1901 খ্রিস্টাব্দে 3রা জানুয়ারির চিঠিতে রবীন্দ্রনাথকে লিখছেন, ক্লোরোফর্মের নেশা যখন চলিয়া যায় তারপর জীবনের উপর একান্ত ধিক্কার জন্মিয়াছিল এবং আহার ত্যাগ করিয়াছিল। তখন তোমার বন্ধুরা আমার নিকট মাছের ঝোল ডাল ভাত কাটিতে আরম্ভ করিলে, এমনকি বিদেশি মৎস্য দেশি রূপে কর্তৃত হওয়াতে আমাকে ভ্রান্ত করিয়াছিল। তখন স্বদেশ প্যাকেটে আহার প্রেম জীবন অপেক্ষাও প্রিয়তর হইয়াছিল। এইরূপে প্রায় 4 সপ্তাহ পর এখন একটু একটু করিয়া বল পাইতেছি। মিডওয়াইফারিতে গোল্ড মেডেল পাওয়া অবলা নার্সিংয়ে সিদ্ধহস্ত হবেন তা বলাই বাহুল্য। লক্ষণে যে জগদীশচন্দ্র রবীন্দ্রনাথের পারস্পরিক সম্বোধন এখন আপনি থেকে তুমিতে এসে গিয়েছে। রবীন্দ্রনাথ এরপর থেকে সকৌতুকে জগদীশচন্দ্রকে বারংবার অবলার রাখা মাছের ঝোলের কথা লিখেছেন। জগদীশচন্দ্রের লেখা চিঠি থেকে জানা যায় কন্যা মাধুরীলতাকে দিয়ে কপি করে নৈবেদ্য কবিতার কথা রবীন্দ্রনাথ পাঠিয়েছিলেন জগদীশচন্দ্র। অবলার চিঠিতে নৈবেদ্য পড়ার প্রতিক্রিয়া তাদের মুগ্ধতার কথা জানাচ্ছেন কবি। নৈবেদ্যের কবিতাগুলি পড়িয়া আমরা বিশেষ আনন্দ ও উপকার লাভ করিয়াছি। এত ভালো লাগিয়াছে যে ভুল চুকের নানা আশঙ্কা সত্ত্বেও আপনাকে তারা না জানাইয়া পারিল না। 10ই মে রয়্যাল সোসাইটির সান্ধ্য সম্মেলনে যান্ত্রিক ও বৈদ্যুতিক তাড়নায় জড় পদার্থের সারা সম্পর্ক জগদীশচন্দ্র বক্তৃতা দিলেন। বিভিন্ন পরীক্ষার সাহায্যে প্রমাণ করলেন যে জীব ও জড়ের সারালিপি একই ভঙ্গিতে লেখেন। নিবেদিতা ও অবলা বসু দুজনেই রবীন্দ্রনাথকে লিখেছেন রয়্যাল সোসাইটির সান্ধ্য বক্তৃতায় জগদীশচন্দ্রের সাফল্যের কাহিনী লিখেছিলেন জগদীশচন্দ্র নিজে। অবলা চিঠিতে লিখছে, আপনিও যদি সেই বৈজ্ঞানিক মণ্ডলীর মধ্যে এই ক্ষুদ্র ভারতবর্ষের নির্ভীক সত্যপ্রচার দেখিতেন তা হইলে স্তম্ভিত হইত। সেদিন আর লোকে কি বলিবে সে ভয় ছিল না। আমি সত্য লইয়া আসিয়াছি, তোমরা শ্রবণ করো, এইভাবেই প্রকাশ হইতেছিল। বঙ্গদর্শন পত্রিকায় 1901 খ্রিস্টাব্দের আষাঢ় সংখ্যায় লিখিত আচার্য জগদীশচন্দ্রের জয়াবার্তা প্রবন্ধে রবীন্দ্রনাথ সেদিনের সভার একটি ছবির মতো বর্ণনা দিয়েছে। অবলার চিঠির উত্তরে রবীন্দ্রনাথ লেখেন, আমার গর্ব আমি গোপন করিতে পারিতেছি না। আমি সকলকে জয়সংবাদ জানাইয়া বেড়াইতেছি। ত্রিপুরার মহারাজকে তাঁর টেলিগ্রাফ করিয়া দিয়েছি। এই সময় রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতার বিবাহ আসন্ন ছিল। সেখানে উপস্থিত থাকতে পারবেন না বলে জগদীশচন্দ্র জন অফ আর্ট গ্রন্থটি উপহার স্বরূপ পাঠিয়েছিলেন। অবলা চিঠিতে লিখে জানান, বেলার শুভ বিবাহ ও স্বামী সৌভাগ্যের সংবাদ পাইয়া আমরা আহ্লাদিত হইয়াছি। ইংল্যান্ডের বৈজ্ঞানিক সমাজের শ্রেণী বিভাজনের চাপ এসে পড়ল জগদীশচন্দ্রের ওপর। 1901 খ্রিস্টাব্দের 6 জুন রয়্যাল সোসাইটিতে অন দি ইলেকট্রিক্যাল রেসপন্স অফ ইনঅর্গানিক সাবস্টেন্সেস শীর্ষক বক্তৃতা দেন। বক্তৃতায় উপস্থিত স্যার বার্ডার স্যান্ডারসন বলেন, পদার্থের অনুভূতি সম্পর্কে গবেষণা শারীরবিজ্ঞানীদের এখতিয়ারভুক্ত, অতএব সেই বিষয়ে জগদীশচন্দ্রের চর্চা করার অধিকার নেই। এই বক্তৃতার ফলে স্যান্ডারসন ও ওয়ালার 2 বিজ্ঞানী জগদীশচন্দ্রের প্রতি অসন্তুষ্ট হয়। বিজ্ঞানীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ায় জগদীশচন্দ্র যখন বিষণ্ণ ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, তাকে নিয়ত উৎসাহ দিয়েছেন রবীন্দ্রনাথ। চিঠিতে উৎসাহ দেওয়া ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় জগদীশচন্দ্রের সম্বন্ধে নিজে লিখেছেন বা অন্যদের লিখতে উৎসাহিত করেছেন। জগদীশচন্দ্রের আর্থিক অবস্থা তখন বেশ খারাপ। আবার ত্রিপুরা রাজের কাছে হাত পাতলেন রবীন্দ্রনাথ, টাকা পাঠালেন জগদীশচন্দ্র। 6 আগস্ট রবীন্দ্রনাথের কন্যা রেণুকার বিবাহ হয় সত্যেন্দ্রনাথ ভট্টাচার্যের সাথে। সত্যেন্দ্রনাথকে হোমিওপ্যাথি শিক্ষার জন্য আমেরিকা পাঠানোর বন্দোবস্ত করেন রবীন্দ্রনাথ। অবশেষে সত্যেন্দ্রনাথ লন্ডনে আসেন পড়াশোনা করতে। বসু দম্পতি তখন ইয়েলিংয়ে ছিলেন। জগদীশচন্দ্রের আমন্ত্রণে সেখানে যান সত্যেন্দ্রনাথ। 6 জুন রয়্যাল সোসাইটিতে বক্তৃতা দিলেন জগদীশচন্দ্র। অন্য কোনো বিজ্ঞান
বিজ্ঞান সংস্থার অধিবেশনে পরিবেশিত তথ্যাবলী সাধারণত রয়্যাল সোসাইটি প্রকাশ করতেন না, কিন্তু রয়্যাল ইনস্টিটিউশনে জগদীশচন্দ্র যে বক্তৃতা দিয়েছেন সেই নিবন্ধ প্রকাশের ব্যাপারে তারা চিরাচরিত নীতি ব্যতিক্রম করেছিলেন। শুধু শর্ত দিয়েছিলেন যে প্রকাশের আগে নিবন্ধটি সোসাইটির অধিবেশনে পাঠ করতে হবে। শারীরবিজ্ঞানীদের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না তোলা হয় তাহলে নিবন্ধটি প্রকাশ হয়। ইতিমধ্যে জগদীশচন্দ্রের বিরোধী শারীরবিজ্ঞানী ওয়ালার লন্ডনের একটি বিজ্ঞান পত্রিকায় এক নিবন্ধ প্রকাশ করেন, যা প্রায় রয়্যাল সোসাইটিতে কথিত জগদীশচন্দ্রের নিবন্ধের হুবহু প্রতিলিপি। বিষয়টি লিনিয়াল সোসাইটি জগদীশচন্দ্রের গোচরে এনে এ ব্যাপারে আলোকপাত করতে অনুরোধ করে। তবে এই সোসাইটির সম্পাদকের কাছে জগদীশচন্দ্র রয়্যাল ইনস্টিটিউশনে যে বক্তৃতা দিয়েছিলেন তার একটি প্রতিলিপি ছিল। তিনি প্রথম বিরোধী জীববিজ্ঞানীদের দূরভিসন্ধির সন্ধান পান। শেষ পর্যন্ত লিনিয়ার সোসাইটির উদ্যোগে প্রকৃত ঘটনা সর্বসম্মুখে আসে। এই ঘটনায় গভীরভাবে আহত হয়েছিলেন জগদীশচন্দ্র। চিঠিতে অবলা বিষয়টির কিছু কিছু রবীন্দ্রনাথকে জানাচ্ছেন। যদিও তিনি লিখেছেন যে জীববিজ্ঞানীরা জগদীশচন্দ্রের থিওরি মেনেছেন, বাধা দিচ্ছেন পদার্থবিজ্ঞানীরা। জগদীশচন্দ্রের অনুপস্থিতি এক বিজ্ঞান পাগল যুবক অবলাকেই টানা 2 ঘন্টা উৎসাহব্যঞ্জক কথা শুনিয়ে গেছেন বলে জানাচ্ছে। বন্ধু রবীন্দ্রনাথকে তাদের সম্পর্কের সময় যাবতীয় কথা জানাতে আগ্রহী হয়ে রয়েছেন অবলা, যদিও ব্যস্ততায় তার সবটুকু সম্ভব হচ্ছে। 1902 খ্রিস্টাব্দের 31শে জুলাই তারিখে রবীন্দ্রনাথ ত্রিপুরার মহারাজের দেওয়া 5000 টাকা বিলেতে জগদীশচন্দ্রকে পাঠান। তাদের ফেরার খবর পেয়ে 13ই অক্টোবর হাওড়া স্টেশনে সস্ত্রীক জগদীশচন্দ্রকে অভ্যর্থনা করার জন্য হাজির হন রবীন্দ্রনাথ। এই সময় রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী খুব অসুস্থ ছিলেন। 1902 খ্রিস্টাব্দের 29শে নভেম্বর মৃণালিনী দেবীর জীবনাবসান হল। স্ত্রীর মৃত্যুর 4 দিন পর রবীন্দ্রনাথ পার্সি বাগানে জগদীশচন্দ্রের বাড়িতে যান। বিলেত থেকে ফিরে শান্তিনিকেতনে গিয়েছিলেন জগদীশচন্দ্র। পৌষ উৎসবের কিছুদিন পরে তার এই প্রথম শান্তিনিকেতন ভ্রমণে সঙ্গী ছিলেন অবলা। 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি লর্ড কার্জনের শাসনকালে ব্রিটিশ সরকার CIE কম্পানিয়ন অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার উপাধিতে ভূষিত করল জগদীশচন্দ্র। 2রা ফেব্রুয়ারি সঙ্গীত সমাজের পক্ষ থেকে সফল পাশ্চাত্য সফল ও CIE উপাধি লাভ উপলক্ষে জগদীশচন্দ্রকে সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের জন্য রবীন্দ্রনাথ জয় তব হোক জয় গানটি রচনা করেন। এই সময় শান্তিনিকেতনে ভর্তি হলেন আনন্দমোহন বসুর পুত্র ও জগদীশচন্দ্রের ভাগ্নে অরবিন্দ মোহন বসু। রবীন্দ্রনাথের কন্যা রেণুকা অসুস্থ হয়ে পড়লে তার শ্বাসকষ্ট নিবারণের জন্য বিশেষ যন্ত্র তৈরি করে দেন জগদীশচন্দ্র। রেণুকার স্বাস্থ্যোদ্ধারের জন্য আলমোড়ায় যাওয়ার ব্যবস্থা করতে রবীন্দ্রনাথ একাধিকবার গেলেন জগদীশচন্দ্রের পার্সি বাগানের বাড়িতে। শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের জন্য কমিটি তৈরি করে তাতে জগদীশচন্দ্রকে অন্তর্ভুক্ত করালেন রবীন্দ্রনাথ। 19শে মার্চের চিঠিতে জগদীশচন্দ্র সন্তান সম্ভব অবলার খবর জানাচ্ছেন রবীন্দ্রনাথকে। 14ই মে 1903 খ্রিস্টাব্দ মধ্যরাতে মৃত কন্যা সন্তান প্রসব করলেন অবলা। শারীরিক ও মানসিক আঘাতে অবলার নিজেরও জীবন সংশয় হয়েছিল। অনেক কষ্টে তাকে বাঁচানো হল। 14ই সেপ্টেম্বর রেণুকার মৃত্যু হল। রবীন্দ্রনাথ নিজেও তখন বেশ অসুস্থ। তারই মধ্যে বেশ পরপর কয়েকদিন জগদীশচন্দ্রের বাড়িতে গিয়েছিলেন। বন্ধুত্ব আর শান্তিনিকেতনের আশ্রমের কাজ তাদের বন্ধন তখন উভয়। গবেষণালব্ধ নতুন ফলাফলের উপর নির্ভর করে ওই বছরের ডিসেম্বর মাসে রয়্যাল সোসাইটিতে কয়েকটি নিবন্ধ পাঠান জগদীশচন্দ্র, কিন্তু এবারেও জীববিজ্ঞানীদের বিরোধিতায় সেগুলি প্রকাশিত হল না। ইতিমধ্যে জগদীশচন্দ্রের প্রতিদ্বন্দ্বী যে বিজ্ঞানী তার বৈজ্ঞানিক গবেষণার ফলাফল আগে চুরি করেছিলেন তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, এবং সেখানেও তিনি জগদীশচন্দ্রের প্রাপ্য স্বীকৃতি দেননি। পুরো বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথের কাছে চিঠিতে মনের দুঃখের কথা বলেছেন জগদীশচন্দ্র। 1903 খ্রিস্টাব্দের বড়দিনের সময় শিলাহৃদয়ে কাটিয়েছিলেন জগদীশচন্দ্র ও অবলা। তখনও সন্তান বিয়োগের বেদনায় বিহ্বল অবলা। নিহত স্বজন হারানো রবীন্দ্রনাথের সংস্পর্শে এসে তার শোকতপ্ত মন শান্ত হয়। 1900 খ্রিস্টাব্দের 17ই সেপ্টেম্বর রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে জগদীশচন্দ্রকে লিখেছিলেন, বোধ করি মনে আছে আপনি আমাকে একটি ভ্রমণ সম্বোধনে প্রতিশ্রুত আছেন। কাশ্মীরে হোক, উড়িষ্যায় হোক, ত্রিবাঙ্কুরে হোক, আপনার সঙ্গে ভ্রমণ করে আপনার জীবনচরিতের একটা অধ্যায়ের মধ্যে ফাঁকি দিয়ে স্থান পেতে ইচ্ছে করি। আশা করি বঞ্চিত করবেন। সেই ভবিষ্যৎ কোনো একটি ছুটির জন্য পাথেয় সঞ্চয় করে রাখছে। বছর 4 পরে 1904 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই প্রতিশ্রুতি পূর্ণ হয় বুদ্ধগয়া ভ্রমণ। 8ই অক্টোবর শনিবার তারা সদলবলে বুদ্ধগয়া আরম্ভ। এর মধ্যে শান্তিনিকেতনে পঠনরত অরবিন্দ মোহনকে নিয়ে কিছুটা ব্যতিগ্রস্ত ছিলেন রবীন্দ্রনাথ। অদূরে ছেলেকে নিয়মে রাখা সব। 1904 খ্রিস্টাব্দের শেষের দিকে জগদীশচন্দ্র অবলা রবীন্দ্রনাথের কাছে শিলাইদহে যান এবং পর্দার ওপর বসে যান।
স্বদেশী আন্দোলনের শুরু থেকেই রবীন্দ্রনাথ এর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়েছে। একটু জল খেয়ে নিচ্ছি। 1905 খ্রিস্টাব্দের 25শে অগস্ট বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতার টাউন হলে যে বিরাট সভা হয়, রবীন্দ্রনাথ সেখানে অবস্থা ও ব্যবস্থা বক্তৃতাটি দেন। এরপরে প্রায়শই নানা জায়গায় বিভিন্ন জনসভাতে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন। এই সময় স্বদেশী সঙ্গীত রচনা করেছেন নিয়মিত, সেই সব গান গাওয়া হতো জনসভাগুলি। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকরী হবে বলে সরকার থেকে ঘোষণা করা হলে ওই দিনটিতে রাখি বন্ধন উৎসব পালন করা হয় বলে স্থির করা হয়। রবীন্দ্রনাথ ও রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মিলিতভাবে এই উৎসবের পরিকল্পনা করেন। 16ই অক্টোবর সকালবেলায় রবীন্দ্রনাথ গঙ্গার ঘাটে স্নান করে এসে রাখি বন্ধনের সূচনা করেন। রাখি বন্ধন উৎসবের পর ফেডারেশন হল প্রাঙ্গণে এক বিরাট জনসভা হয়। রবীন্দ্রনাথ কখনো দলগত রাজনীতি করেননি, বরং নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে যারা সেতু হিসেবে কাজ করেছেন তাদেরই একজন ছিলেন। 1905 খ্রিস্টাব্দের 15ই অক্টোবরের চিঠিতে দার্জিলিং থেকে জগদীশচন্দ্র রবীন্দ্রনাথকে লিখছেন, তোমার রাখি সঙ্গীত করিলাম, তোমার লেখনী স্বর্ণময়ী হোক। 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন সারা কলকাতা জুড়ে স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়েছিল। রবীন্দ্রনাথ প্রায়শই আসতেন বসুদের বাড়িতে, সরাসরি ওপরের তলায় জগদীশচন্দ্রের পড়ার ঘরে চলে যেতেন তিনি। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে নানান কর্মকাণ্ডের সাক্ষী ছিল এই বাড়ি। নতুন কোনো স্বদেশী গান রচনা করলেই রবীন্দ্রনাথ চলে আসতেন এখানে। জগদীশচন্দ্রের ড্রয়িং রুমে রাখা নতুন প্যাথেফোনে হেমেন্দ্র মোহন বসু রেকর্ড করে রাখতেন সেই সব গান। স্বদেশী আন্দোলন প্রসঙ্গে ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে সেই সময়ের ছাত্রী লেখিকা পূর্ণলতা চক্রবর্তী স্মৃতিচারণ করেছে। তারপরে এলো স্বদেশী আন্দোলন। মেরি কার্পেন্টার হলে মহিলাদের অনেক সভা দেখলাম। পাশের পার্কে, তখন নাম ছিল বিয়ার পার্ক, বড় বড় জনসভায় নেতাদের বক্তৃতা শুনবার জন্য ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে অনেক মহিলাদের সমাগম হতো। বঙ্গভঙ্গ বা রাখি বন্ধনের দিনে তো মহিলাদের ভিড়ে স্কুল বাড়ির ঘরে, বারান্দায়, ছাদে ও প্রাঙ্গণে তিল ধারণের স্থান ছিল না। আন্দোলনের উত্তেজনায় লিপ্ত না হয়ে নারীদের দেশ সেবা ও সমাজসেবার সব কাজে অংশ নিতেন শ্রীযুক্তা বসু। তার বাড়িতেই মেয়েদের স্বদেশী গান শেখার ক্লাস বসত। রবীন্দ্রনাথ নিজে এসে স্বরচিত নূতন নূতন গান শিখিয়ে। এবার একটু অন্য কথা, অবলার মধ্যে স্নেহের প্রাচুর্য ছিল। চিঠিতে তারই কিছু ভাব চেয়েছেন কবি। যদি স্নেহ করেন তো বাঁচি, তাহলে অল্প বয়সের চিঠিটাও মাঝে মাঝে মনে পড়ে। আমার এক বউ ঠাকুরুন ছিল, আমি ছেলেবেলায় তার স্নেহের ভিখারি ছিলেন। তাকে হারানোর পর আমার দ্রুত বিক্ষেপে বয়স বেড়ে উঠেছে এবং আমি সম্মান ও শ্রদ্ধা লাভ করে হয়রান হয়েছি। কিন্তু আপনার কাছে এরকম নৃশংসতা প্রত্যাশা করি। আপনার বয়স আমার চেয়ে কম, কিন্তু ঈশ্বর আপনাদের স্নেহ করবার স্বাভাবিক শক্তি দিয়েছে। সেজন্য আপনাদের বয়সে অপেক্ষা করতে হয় না। সকলের দাবি মিটিয়ে, সকলের ভাগ চুকিয়ে আমার মতো জরাজীর্ণের জন্য কিঞ্চিৎ বরাদ্দ করে দিতে স্নেহের নিতান্ত অপব্যয় হবে। আমাকে যদি আপনি বলা ছেড়ে দিয়ে তুমি বলবার চেষ্টা করে কৃতকার্য হতে পারেন তো উত্তম। যদি অসাধ্য বোধ করেন তবে পত্রের শ্রদ্ধার প্রদর্শন প্রভৃতি বিভীষিকা প্রচার করবেন। তার চেয়ে আমাকে আপনি কবিবরসু করে লিখতে। আপনাদের কাছ থেকে এরকম উৎসাহজনক সম্ভাষণ পেলে হয়তো আমার কলমের বেগ আরও বাড়তে পারে। সেটাকে যদি দুর্ঘটনা না জ্ঞান করেন তবে দ্বিধা করবেন না। দাদা জ্যোতিরেন্দ্রনাথের স্ত্রী কবির বৌঠান কাদম্বরী দেবী স্নেহশীল আচরণের উল্লেখে আন্দাজ পাওয়া যায় অবলা জগদীশচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা কতটা নিবিড় হয়ে উঠেছে। 1907 খ্রিস্টাব্দের 24শে নভেম্বর রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শোভেন্দ্রনাথের মৃত্যু হয়। অন্য সূত্রে সংবাদ পেয়ে জগদীশচন্দ্র রবীন্দ্রনাথকে সান্ত্বনা জানান লন্ডন থেকে লেখা চিঠি। কিন্তু এর উত্তরে রবীন্দ্রনাথ জানান যে মানুষ এত কষ্টে আছে যে সেখানে ব্যক্তিগত দুঃখের জায়গা আনবে। কবি তখন আপন হতে বাড়ি হয়ে স্বদেশের পরিস্থিতির বিষয়ে গভীরভাবে ভাবছেন। কংগ্রেসের সুরাট অধিবেশনের অন্তর্দ্বন্দ্ব তথা কংগ্রেস দলের ভাঙন তাকে বিচলিত করেছিল। রবীন্দ্রনাথের এই চিঠি পড়ে অবলা বিনম্র শ্রদ্ধায় তাকে লিখছেন, আপনার অসামান্য সহ্যগুণ দেখে আমি স্তম্ভিত হইয়াছি। অন্যদিকে 1908 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জগদীশচন্দ্রকে লেখা চিঠিতে কবি স্মরণ করছেন বৌ ঠাকুরুন অবলাকে। তিনি লিখছেন, শরৎ বহুদিনের পর তোমাদের ওখানে দিশি রান্না খাইয়া এবং বৌ ঠাকুরানির শাড়ি পরা স্নিগ্ধমূর্তি দেখিয়া ভারী খুশি হইয়া বেলাকে চিঠি লিখিয়াছে। বৌ ঠাকুরুনকে আমার কথাটা স্মরণ করাইয়া দিও। সমুদ্রের এপারে কালো বন্ধুদের ভাগে হৃদয়ের একটা অংশ রাখিয়া দেন। 20 মার্চ 1908 তারিখের চিঠিতে অবলা রবীন্দ্রনাথকে জানাচ্ছেন, প্রাদেশিক অধিবেশনে আপনার বক্তৃতা করিয়া সকলে চমৎকৃত হইয়াছে। ইহাতে আমাদের হৃদয় আনন্দে নৃত্য করিতেছে। আপনি এই সংকটের সময়
দেশবাসী সকলকে এক মন্ত্রে দীক্ষিত করিয়া বঙ্গদেশকে সকলের শীর্ষস্থানীয় করিয়াছে। গ্রাম প্রধান দেশ ভারতবর্ষ, পল্লীগ্রামে শ্রীবৃদ্ধি না করলে এদেশের উন্নতি সাধন হবে না, একথা অবলা বারবারই বলেছেন ও লিখেছেন এবং নিজের কর্মের ভিতর দিয়েও তা করার চেষ্টা করে গেছেন। পল্লী সমিতি গঠনের দিকে নজর দেন রবীন্দ্রনাথ। তার মনে হয়েছিল গ্রামের মানুষের সঙ্গে প্রকৃত যোগাযোগ না গড়ে তুললে দেশের জন্য কোনো বড় কাজ সম্ভব নয়। 1908 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে অবলাকে তিনি লিখছেন, আমি সম্প্রতি পল্লী সমাজ নিয়ে পড়েছি, আমাদের জমিদারির মধ্যে পল্লী গঠন কার্যের দৃষ্টান্ত দেখাও বলে স্থির করেছি, কাজ আরম্ভ করে দিয়েছি। লন্ডনে একটি ব্রাহ্ম সমাজ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা রবীন্দ্রনাথকে জানান অবলা। প্রাথমিকভাবে এক একজনের বাড়িতেই উপাসনা করার প্রস্তাব রাখেন। রবীন্দ্রনাথ এ ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছিলেন। লন্ডনের এসেক্স হলে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম সমাজ। এরপর লন্ডন থেকে আমেরিকায় গেলেন বসুদত্ত। আমেরিকা পৌঁছানোর কিছুদিন পরে অবলা রবীন্দ্রনাথকে লিখছেন, লন্ডন ছাড়িয়ে আপনার পত্র লিখে নাই বটে, কিন্তু সর্বদাই আপনার কথা ভাবিতেছি এবং আমরা কত সময় আপনাকে নিকটে পাইবার জন্য উৎসুক হইয়াছি। এ সময় আপনি আমাদের সঙ্গে আমেরিকা থাকিতে পারিলে কত সুখী হইতাম। নতুন দেশ দেখে নানা কথা জানাতে ইচ্ছা করছে, অথচ চিঠিতে কি সব লেখা সম্ভব? তাই অবলা লিখছেন, এত কথা জমিতেছে যে আপনি এখানে থাকিলে খুব সুখে থাকা যায়, চিঠিতে কিছু লেখা যায়। আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে জগদীশচন্দ্র বক্তৃতা দিলে তার পরীক্ষা নিরীক্ষার কাজে সহকারী ভূমিকায় নামে ওই বিশ্ববিদ্যালয়ে পঠনরত রথীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পঞ্চম গীতি সংকলন গান প্রকাশিত হয় 20 সেপ্টেম্বর 1908 খ্রিস্টাব্দে। গ্রন্থটিতে রবীন্দ্রনাথের একটি সাম্প্রতিক আলোকচিত্র ছাপা হয়েছিল। একের পর প্রিয়জনের মৃত্যু, রাজনৈতিক সংকট, অসুস্থতা, অন্যান্য নানা কিছু রবীন্দ্রনাথকে মানসিকভাবে দীর্ণ করে ফেলেছিল, তারই ছাপ করেছিল ছবিটি। পুস্তকটির এক কপি তিনি আমেরিকায় জগদীশচন্দ্র বসুর কাছে পাঠালে ছবি থেকে অবলা দুঃখিত হয়ে লিখছেন যে দেশে তিনি থাকলে এমন ছবি ছাপাতে দিতেন। ছবিটি দেখে তার জন্য উদ্বিগ্ন হয়েছেন বন্ধু জগদীশু। এই চিঠিতেই অবলা প্রথম মেয়েদের জন্য কাজ করার কথা লিখছেন এবং সে বিষয়ে রবীন্দ্রনাথের সাহায্য চাইছেন। বঙ্গভঙ্গ ও তৎপরবর্তী সময়ে বাংলা যখন সহিংস আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ক্রমশ, রবীন্দ্রনাথ তার লেখায় এই হিংসার বিরোধিতা করেন। 1908 খ্রিস্টাব্দের 25 মে চৈতন্য লাইব্রেরির উদ্যোগে মিনার্ভা থিয়েটারে বীরেন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রবীন্দ্রনাথ তার পথ ও পাথেয় প্রবন্ধটি পাঠ করেন। রবীন্দ্রনাথ উগ্র জাতীয়তাবাদের কুফল বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দেওয়ার জন্য বললেন, শুনিয়াছি এমন কথাও কেহ কেহ বলেন যে ইংরেজদের প্রতি দেশের সর্বসাধারণের বিদ্বেষী আমাদিগকে ঐক্যদান করিবে। এ কথা যদি সত্যই হয়, তার বিদ্বেষের কারণটি যখন চলিয়া যাইবে, ইংরেজ যখনই এই দেশ ত্যাগ করিবে, তখন কৃত্রিম ঐক্যসূত্রটি তো এক মুহূর্তে ছিন্ন হইয়া যাইবে। তখন দ্বিতীয় বিদ্বেষের বিষয়ে আমরা কোথায় খুঁজিয়া পাইব? তখন আর দূরে খুঁজিতে হইবে না, বাহিরে যাইতে হইবে না। রক্ত পিপাসু বিশ্বের বিদ্বেষ বুদ্ধি দ্বারা আমরা পরস্পরকে ক্ষতবিক্ষত করিতে থাকি। এটা আজও কত প্রাসঙ্গিক। দেশ হিত প্রবন্ধে রবীন্দ্রনাথ অরবিন্দের সমালোচনাও করেন। রবীন্দ্রনাথের এরকম মন্তব্য অবলার পছন্দ হচ্ছিল না। তিনি সরাসরি রবীন্দ্রনাথকে না লিখে পালিত পুত্র অরবিন্দ মোহনের কাছে তার মনোভাব ব্যক্ত করলেন। এই চিঠি অরবিন্দ মোহন দেখিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ খুবই দুঃখ পেয়ে অরবিন্দ মোহনকে লিখলেন, তোমার মামির চিঠি পড়ে দেখুন। তিনি আমার সম্বন্ধে এতটা বেশি ক্ষুব্ধ হয়েছেন যে আমার মত কি তা ভালো করে পড়েও দেখেন। আমি কোনো প্রবন্ধে কোনো জায়গাতেই বলিনি যে বয়কট বন্ধ করা উচিত। আমি কোথাও আভাসে মাত্র বলিনি যে ভারতবর্ষের সব জাতিকেই ঠিক একই ধর্ম গ্রহণ করতে হবে। পৌত্তলিকতার দোষগুণ সম্বন্ধে আমি কোনো কথা এ পর্যন্ত উত্থাপন করিনি। আমি কেবলমাত্র এই কথাটুকু বলেছি যে বয়কট করিয়া যাই করুক, অন্যায়, অসত্য, অধর্মকে অবলম্বন করে চললে কিছুতেই আমাদের শ্রেয় হবে না। যা সকলের চেয়ে শ্রেষ্ঠ, সত্য বা সর্বোচ্চ মঙ্গল, তাকে কোনো উপস্থিত প্রয়োজন সাধনের কাছে খর্ব করে কাজ উদ্ধারের চেষ্টা করতে পারব না। তা সে চেষ্টাকে যত বড় নামই দেওয়া। ধর্মকে দেশে প্রতিষ্ঠা না করে দেশকে ঈশ্বরের এবং ধর্মের আসনে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা, তাকে ইউরোপীয় নজিরের খাতিরে আমরা কখনোই শ্রদ্ধা করতে পারব না। ম্যানলিনেসের দোহাই দিয়ে ধর্মকে দুর্বল সেন্টিমেন্টালিজম বলে উড়িয়ে দেওয়ার একটা প্রথা ইউরোপে আছে, আমরাও তাকে নকল করতে শুরু করেছি। কিন্তু আমাদের দেশে যাকে মনুষ্যত্ব বলে, তা ম্যানলিনেসের চেয়ে অনেক বড়। আমরা যেন ওই ইউরোপীয় ম্যানলিনেসের ধিক্কারে লজ্জিত হয়ে তাড়াতাড়ি ওই মনুষ্যত্বকে বিসর্জন দিতে প্রস্তুত না হয়। আমাদের দেশে বলেছেন, ভূমাত্মেহ বিজিজ্ঞাসিতব্য। ভূমা অর্থাৎ যিনি সকলের চেয়ে বড়, তাকেই জানতে, তাকেই লাভ করতে চাইবে।
তাকে আর কিছুর কাছেই ছোট করতে চাইব না। যদি তাকে খর্ব করে প্যাট্রিয়টিজমকে চরম করে তুলি, তবে সে প্যাট্রিয়টিজম একটা ঘোরতর অন্ধতা। আমাদের দেশের হাঁচি, টিকটিকি, ওলাবিবি, ঘেটু পূজার মতোই অন্ধতা। প্রভেদ এই যে এই অন্ধতার উপর সভ্য দেশের ছাপ মারা আছে। এই অন্ধতা বড় নাম ধরে আমাদের বড় রকম করে ভোলাতে পারে। একথা নিশ্চয়ই মনে রাখতে হবে যে দেশ আমাদের দেবতা নয়, অর্থাৎ ঈশ্বরের পরিবর্তে আমরা দেশকে বরণ করতে পারি। যাই হোক, এ সমস্ত তর্কের বিষয় নয়, এ হলো গোড়াকার কথা। সংসারের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, প্রবৃত্তির সমস্ত উত্তেজনার মধ্যে, প্রয়োজনের সমস্ত প্রলোভনের মধ্যে এই একটি হাল অটলভাবে চেপে ধরে থাকতেই হবে যে লাভই হোক আর ক্ষতিই হোক, বাঁচি আর মরি, ধর্মকে, ভূমাকে অর্থাৎ শ্রেষ্ঠতম সত্যকে, মহত্তম মঙ্গলকে সর্বাত্মকরণে স্বীকার করব। দুর্বলতাবশত তার থেকে ভ্রষ্ট হতে পারে, কিন্তু স্পর্ধা করে কোনোদিন যেন একথা মনে চিন্তাও না করি যে ধর্ম চুলোয় যায়, দেশকে আমি বড় করে তুলব, দেশের জন্য চুরি করব, ডাকাতি করব, অন্যায় করব। বৈশ্বিকতা, ব্র্যাকেটে প্যাট্রিয়টিজম, আমাদের আত্মাকে চরম আশ্রয় দিতে পারবে না। আমি মনুষ্যত্বকে বরণ করে নিয়েছি, আমি হীরের মূল্যে কাজ কিনব। বৈশ্বিকতা যে মনুষ্যত্বকে লঙ্ঘন করবে এ তো আমি আমার জীবনে ঘটতে দিতে পারব না। সেই পথে দুপা বাড়িয়েই দেখতেও পারলুম না। দেশকে ছাড়িয়ে যদি ধর্মকে, যদি বিশ্বমানবকে না দেখতে পারি, যদি দেশের সংস্কারে আমার ঈশ্বরকে আচ্ছন্ন করে, তাহলে আমি আমার আত্মার খাদ্য হইতে বঞ্চিত হই। তোমার মানি যে আমার উপর অসন্তুষ্ট হয়ে উঠেছে, সেটা কেবল বর্তমান সময়ের উত্তেজনা বলে। এই জন্যই আমার উপরে অনেকেই বিরক্ত হয়েছে। এ সমস্তই আমাকে গ্রহণ করতে হবে। আমি হয়তো একটু ডিটেলে বলছি, এর কারণ হচ্ছে এই কথাগুলো আমার মনে হয়েছে এখনো শোনার জন্য খুব উপযুক্ত সময়। 1910 খ্রিস্টাব্দে 4 এপ্রিল শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ চিঠিতে চারুচন্দ্রকে লিখছেন, ইতিমধ্যে জগদীশ 2 দিন এখানে যাপন করে গেছে, অবলা আসেনি। ইতিমধ্যে তাদের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। মাঝে প্রায় বছর দেড়েক চিঠিপত্র লেখা বন্ধ ছিল, না হয় পাওয়া যায়। এরপর অবলার যে চিঠি পাওয়া যায় তা 1910 খ্রিস্টাব্দের 11 এপ্রিলের চিঠিতে খুব বেশ স্পষ্ট। তবু ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের দায়িত্ব নিয়েই অবলার মনে হয়েছে মেয়েদের শিক্ষার বিষয়ে রবীন্দ্রনাথের সঙ্গে পরামর্শের কথা। এর উত্তরে 13 এপ্রিল রবীন্দ্রনাথ তাকে একটি বড় চিঠি লেখেন। ব্রহ্মচর্যাশ্রমের প্রতি অরবিন্দ মোহনের অতিরিক্ত আগ্রহ অবলা পছন্দ করেন এবং রবীন্দ্র ব্যক্তিত্বের আকর্ষণে অরবিন্দ মোহন তার নির্ধারিত কর্তব্যপথ থেকে যাতে বিচ্যুত না হন, তার জন্য তাকে এখন হইতে সর্বদা নিজেদের কাছে রাখবেন জানিয়ে চিঠিতে অবলার ঘোষণা রবীন্দ্রনাথকে উত্তেজিত করে। তিনি লেখেন, অরবিন্দ সম্বন্ধে আপনি আমাকে কিছু বলবেন একথা আমি অনেকদিন থেকে প্রত্যাশা করে আছি। কারণ অরবিন্দকে যখন আমার হাতে মানুষ হবার জন্য আপনি দিয়েছিলেন, তখন তার সঙ্গে আমার চিরন্তন মঙ্গলের সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন থেকে অরবিন্দকে নিয়ে যখন যাই করুন না কেন, আমাদের এই সম্বন্ধটিকে হিসাবের মধ্যে আনতে হবে। বোলপুর বিদ্যালয়ের সঙ্গে অরবিন্দের একটি সত্যকার যোগ স্থাপন হচ্ছে, সেজন্য কিছুমাত্র উদ্বিগ্ন হবেন না, বরং অরবিন্দের জন্য আনন্দিত হবে। আমি যে একথা বলছি তার কারণ এ নয়, বোলপুর বিদ্যালয়ের মধ্যে বিশেষ একটা শক্তি আছে। এ বিদ্যালয়ে কাউকে বিশেষ কিছু দিতে পারে না। যে ব্যক্তি তপস্যা করে নিতে পারে, সে আপনার শক্তিকেই সমস্ত উপলক্ষ হইতে সার সংগ্রহ করতে পারে। সে তপস্যাকে জাগ্রত করাই হচ্ছে কথা। বোলপুরের বিদ্যালয়ে অরবিন্দ আর কিছু পাক বা না পাক, সে জীবনকে সত্য বলে অন্তরের মধ্যে দৃঢ়রূপে উপলব্ধি করেছে। এই উপলব্ধিটি এমন একটি বড় জিনিস যে যেখান থেকে এটি আমরা পাই, সেইখানেই আমাদের জীবনের গভীরতম শ্রদ্ধা জড়িত হয়ে পড়ে, না হয়ে উপায় নেই। যদি দেখতেন অরবিন্দর মনে সেই পরিমাণ শ্রদ্ধা জাগ্রত হয়নি, তাহলে নিশ্চয়ই জানতেন তার চিত্ত সেই পরিমাণ বড় জিনিস পায়নি। এই জন্য আমি আপনাকে বলছি, অরবিন্দের জন্য আপনি উদ্বিগ্ন হবেন। কিন্তু আমি হয়তো গোড়াতেই ভুল করছি। সম্ভবত অরবিন্দ জীবনের যে আদর্শ গ্রহণ করেছে সেটাকে আপনারা ভালো বলেই মনে করবেন না। ও যেরকম হলে আপনারা খুশি হতেন, ও তেমনটি হয়নি। এবং সেই জন্যে নিশ্চয়ই এই বিদ্যালয়ের শিক্ষা প্রভাব ও বিধি ব্যবস্থাকে মনে মনে দায়ী করছেন এবং ভাবছেন যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন থেকে নূতন পথে ওর জীবনকে প্রভাবিত করে দেবে। এ সম্বন্ধে আমার বলবার কথা কিছুই থাকতে পারে না। যা ওর পক্ষে মঙ্গল বলে আপনারা বিবেচনা করবেন, নিশ্চয়ই সেদিকে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু ক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে যদি এ কাজে প্রবৃত্ত হন, তবে ওকে প্রতি মুহূর্তে কেবল পীড়িত করবেন, কোনো ফলই পাবেন না। ওকে আপনারা যদি না বোঝেন, তাহলে স্বভাবতই ও ক্রমেই আপনাদের কাছ থেকে দূরে গিয়ে পড়বে, ক্রমেই আপনাদের বোঝার অতীত হয়ে উঠবে। ওর এখন এমন একটি বয়স, এমন একটি অবস্থা, যখন খুব বিবেচনার সহিত ওকে সকল দিকে থেকে বুঝে ওর প্রতি একান্ত সহিষ্ণু হয়ে ওর গভীরতম প্রয়োজনের কথা চিন্তা করে ও ওর বেদনায় বেদনা দিয়ে অন্তরঙ্গ বন্ধুর মতো ওকে
হাতে ধরে নিয়ে চলতে হবে। রাগ করে ওকে আঘাত করলে সেই আঘাতের দ্বারা ওর ক্ষতি করবে এবং ওকে হারাতে থাকবে। আমার পক্ষ থেকে আমি একটিমাত্র কথা আপনাকে বলতে ইচ্ছা করি, অরবিন্দকে যে আদর্শে তৈরি করলে আপনাদের মনের মতো হতো তা আমি হয়তো করিনি, কারণ পড়া হয়তো আমার পক্ষে অসাধ্য। কিন্তু একথা মনে রাখবেন যে যদি বড়োর দিকে সত্যর দিকে ওর জীবনের গতি উন্মুখ হয়ে থাকে, সেও কম কথা না। আমার হাতে যা ছিল, আমি যেটুকু পারি তা আমি ওর সম্বন্ধে পড়েছি। সেজন্য যেটুকু অপরাধ সে সম্পূর্ণই আমার। ও বেচারের উপায় ছিল না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে দ্বন্দ্ব ওকেই ভোগ করতে হয়। 1912 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে রবীন্দ্রনাথ লন্ডনে থাকাকালীন অরবিন্দ মোহন ইংল্যান্ডে আসেন। কবিতাকে অনেক চেষ্টায় বিএসসি করতে কেমব্রিজের একটি কলেজে ভর্তি করে দেন। উত্তর জীবনে কবি অনুরাগী অরবিন্দ মোহন বলাকাকারদের ইংরেজি অনুবাদ করেছিলেন। এবছরের নভেম্বর ডিসেম্বর মাসে বা 1913 জানুয়ারিতে আরবানা থেকে কবি জগদীশচন্দ্রকে একটি চিঠি লেখেন, যাতে তিনি যে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি নিয়ে খুবই উদ্বিগ্নতা স্পষ্ট, তবে এও আশা করেছেন যে বন্ধুত্বের মধ্যে এই দূরত্ব কেটে যাবে। নোবেল পুরস্কার প্রাপ্তির পর 1913 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে সম্বর্ধনা দেওয়া হয় জগদীশচন্দ্রের সভাপতিত্বে। কিন্তু সমস্ত কিছু ব্যক্তির আচরণে ক্ষুব্ধ রবীন্দ্রনাথ বিরূপতাপূর্ণ মন্তব্য করেন। সবার শেষে সকলেই অভিমান করে জগন্নাথ করে বোলপুরে দাঁড়িয়ে থাকা স্পেশাল ট্রেনে উঠে পড়ে। রবীন্দ্রনাথ পরে সঞ্জীবনী পত্রিকায় প্রকাশ্যে এবং রামানন্দ, জগদীশচন্দ্র প্রমুখের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়েছিলেন। 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর জগদীশচন্দ্রের 59তম জন্মদিনে বসু বিজ্ঞান মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। জগদীশচন্দ্রের অনুরোধে আবাহন শিরোনাম নিয়ে মাতৃমন্দির পূর্ণ অঙ্গন গানটি লিখে পাঠান রবীন্দ্রনাথ। তবে শারীরিক ক্লান্তির কারণ জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত না থেকে আগের দিন কলকাতা ত্যাগ করেন তিনি। কবির জীবনীকার প্রশান্ত কুমার পাল লিখেছেন, সম্ভবত তিনি অবলাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের খবর পেয়ে নাইটহুড ত্যাগ করেন রবীন্দ্রনাথ। তখন তিনি বেশ অসুস্থ। তা সত্ত্বেও মহাত্মা গান্ধীর সঙ্গে একসঙ্গে পাঞ্জাব যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 2রা জুনের চিঠিতে জগদীশচন্দ্র রবীন্দ্রনাথকে লিখলেন, বন্ধু তুমি ধন্য। 1927 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কার্যনির্বাহক সমিতি গঠিত হয়। তাতে একজন প্রধান হিসেবে নির্বাচিত হন জগদীশচন্দ্র বসু। 1933 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর আবার রবীন্দ্রনাথকে লেখা অবলা বসুর চিঠি পাওয়া যায়। তবে এই চিঠি একেবারেই কাজের চিঠি, ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব আর ঘটেনি। 1936 খ্রিস্টাব্দে অসুস্থতার জন্য রবীন্দ্রনাথ অবলার আমন্ত্রণে বাণীভবনে আসতে পারেননি। এই খবর জানানোর জন্য অবলাকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হয়েছিল। অসুস্থ রবীন্দ্রনাথকে খানিকটা রূঢ় ভাষাতেই লিখেছিলেন অবলা। তবে চিঠির শেষে কবি যে সুস্থ হলে আসবেন সে আশাও করেছেন। অবশেষে 1940 খ্রিস্টাব্দে 2রা জুলাই বাণীভবনে এসেছিলেন রবীন্দ্রনাথ। সম্ভবত কলকাতা শহরে ওইটি কবির শেষ প্রকাশ্য ভাব। 1937 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু প্রয়াত হন। অনেকদিন পর রবীন্দ্রনাথ চিঠি লিখলেন তার বউ ঠাকুরের। মৃত্যুর দ্বার হতে সেদিন ফিরে এসেছি, তার সঙ্গে পরিচয় হয়ে গেছে। মনে কোনো আশঙ্কা নেই, শেষ যাত্রারও দেরি নেই তা জানি। দুঃখ তাদেরই যারা পিছনে পড়ে থাকে। বাইরের কোনো সান্ত্বনা বাক্যেই তাদের বিচ্ছেদের অভাব লেশমাত্র পূরণ করতে পারে। যে অসামান্য নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে আপনি তার সেবা করেছেন, তারই মহত্ব আপনার অবশিষ্ট জীবনকে মূল্যবান করবে। আপনার জীবনের অসামান্য অভিজ্ঞতা আপনার শোককে মহোচ্চতা দেবে, এছাড়া আজ আর কিছু বলবার নেই। অবলা রবীন্দ্রনাথকে স্বনির্বন্ধ অনুরোধ করেন জগদীশচন্দ্রের স্মৃতিচারণ করে একটি নিবন্ধ লিখতে। জীবনের শেষ বছরেও প্রতিদিন গ্রামাফোনে কবির কণ্ঠস্বরে আজি হতে শতবর্ষ পরে শুনে শয়ন করতে যেতেন জগদীশচন্দ্র। তার মৃত্যুর পর একথা রামানন্দ চট্টোপাধ্যায়কে জানিয়েছেন অবলা। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথের জীবনদীপ নির্বাপিত হল। 16ই আগস্ট হেমলতা ঠাকুরকে চিঠিতে লিখছেন অবলা, আমি বাণীভবনে ঠিক 8টাতে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করিয়াছি। আমি উপস্থিত না থাকিলে মেয়েরা দুঃখিত হবে। আপনাকেও আমাদের সহিত একত্র হইয়া ভবিষ্যান্ন গ্রহণ করিতে বলিবার ইচ্ছা ছিল। বড় ইচ্ছা করে আপনার সঙ্গে বসিয়া গত জীবনের কথা বলি। কতদিনের পরিচয় ও বন্ধুত্ব আপনাদের সঙ্গে, কেবল কবির সঙ্গে নয়, কিন্তু আপনাদের সকলের সঙ্গে। বাংলাদেশ তো অন্ধকার। জোড়াসাঁকোর বাড়িও নূতন করিয়া সেই পুরাতন কাহিনী ঘরে ঘরে প্রকাশ করিতেছে। সমুদয় স্মৃতি যেন নূতন করিয়া জাগ্রত হইয়া শরীর গ্রহণ করিয়াছে। জগদীশচন্দ্র ও অবলা অরবিন্দ মোহনকে পুত্র স্নেহে বড় করেছিলেন। রবীন্দ্রনাথের আদর্শের প্রতি শ্রদ্ধাবশত তাকে পড়তে পাঠিয়েছিলেন শান্তিনিকেতন। কিন্তু পরবর্তীকালে শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের প্রতি অরবিন্দ মোহনের শ্রদ্ধার আতিশয্য
জগদীশচন্দ্র বিশেষত অবলার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কে তিক্ততা তৈরি করেন। কবির আন্তরিক উদ্যোগে জগদীশচন্দ্রের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব অনেকটাই স্বাভাবিক হয়ে উঠল। বউ ঠাকুরানী অবলার সঙ্গে সেই মধুর সম্পর্ক আর ফিরে আসবে। ধন্যবাদ। আমার বক্তব্য একটু বড় হয়ে গেল, আসলে তা না হলে ঠিক মানে এত জটিল একটা সম্পর্কের কথা বোঝানোটা হয়তো সম্ভব ছিল। অনেক ধন্যবাদ শ্রীমতী দাশগুপ্তকে। অনেক কিছু জানলাম, হয়তো অনেক কিছু না জানাও হয়ে গেল, যার সুযোগ হইল আগামীতে যদি দময়ন্তী এসে আমাদের আরো কিছু বলে। অনেক ধন্যবাদ। পরবর্তীতে কবিতা পাঠ করবেন শ্রী প্রণব ঘোষ, লেখক ও কথক। এটি প্রজেক্টের প্রদর্শন করা হবে। নমস্কার, আমার নাম সমজ্ঞা ভট্টাচার্য। আমি ক্লাস 3-তে পড়ি। আমি ভাটপাড়ায় থাকি। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমি আজ একটি সঙ্গীত পরিবেশন করছি। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ছড়িয়ে দিয়ে পাদুখানে কোণে বসে গানা গানে ছড়িয়ে দিয়ে পাদুখানে কোণে বসে গানা গানে
সাদ শত কথা কই, আমার নাই কথা তবু সাদ শত কথা কই। হলো সই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই আমি একা বসি। সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হইরু, অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা নিবেদন করছি। কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করে শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভি পর্দার ঝলমলে রোশনাই, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা নাটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখায় প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থর থর, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার।